আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম আসসালামু ম্যাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে লিংক ওপেন হতে দেরি হচ্ছিল বলে আমি ভাবছিলাম যে আজকে মনে হয় ক্লাস হবে না। না, ক্লাস হবে, আমি আপনাদের লিংক খুঁজে পাচ্ছিলাম না। মানে 31 এর পর 33 নং আছে, মানে অনেকগুলো ক্লাসে স্কেজুল করা থাকে তো আমাদের জুমে। তো অন্যান্য ব্যাচের গুলো আসতেছে, বাট আমার ব্যাচের 32 নং আমি খুঁজেই পাচ্ছি না, আসছে না। তারপর আবার লগ আউট হয়ে আবার লগ ইন হয়ে জুম দেন পেলাম, এই জন্য একটু ম্যাম লেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সামিয়া আপু? ম্যাম আপনাকে অগ্রিম অগ্রিম ঈদ মোবারক জানিয়ে দিলাম, কারণ আচ্ছা। ঈদের আগে হ্যাঁ তো হ্যাঁ, ক্লাস হবে না। ক্লাস হবে না, আজকেই শেষ। হ্যাঁ, আজকে হচ্ছে শুভেচ্ছা বিনিময় করে ফেলতে হবে, তাই না সবার সাথে? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম রেজাল্ট কি পাবো এক্সামের? রেজাল্ট হ্যাঁ, রেজাল্ট দিয়ে শুরু করতাম, যে দুঃখিত যে আমি রেজাল্টটা কমপ্লিট করতে পারিনি। তো পেয়ে যাবেন বন্ধের মধ্যে, কারণ আমরা তো আজকে ক্লাস শেষ আপনাদের সাথে, ক্লাস 5 বন্ধের মধ্যে ট্রাই করব। আপনারা তো ওই যে রেজাল্টের ফাইলটা তো আপনাদের কাছে আছে, তারপর আমি মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব, ঠিক আছে? আমি জি ম্যাম। দেখেছি বেশ কিছু, মোটামুটি আপনাদের এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই। এটা তো আসলে আমি ওই মোটামুটি সবারই হয়েছে রিসার্চ, এবং হচ্ছে জাস্ট ফরম্যাটিংটার জন্য একটু কম বেশি হবে পার্সেন্টেজটা। এন্ড এখানে কিন্তু যেহেতু আপনার ক্রিয়েটিভিটির কিছু নাই, লাইক হচ্ছে আপনার ডিজাইন বা মিডিয়া ফাইলের কোনো সংযোগ নেই, ভিডিও বা ইমেজেস, তাই না? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো হবে, নাম্বার সবারই ভালো একটা পার্সেন্টেজ আসবে আমি আশা করি। তো এটা ওরিড হয়ে না, আমি ট্রাই করেছিলাম, ভেবেছিলাম আজকে দিতে পারবো, বাট পারিনি, দুঃখিত তার জন্য। তবে বন্ধের মধ্যে পাবেন, এমন না যে বন্ধের পরে পাবেন, বন্ধের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। জানিয়ে দেবো, মেসেঞ্জার গ্রুপে তো আপনারা অ্যাক্টিভই থাকেন। তাহলে জান- ম্যাম আমাদের ডাবলই ধরুন। হ্যাঁ, ডাবল ঈদ হবে। দারুণ দারুণ নাম্বার দেখবেন, ভালো ভালো পার্সেন্টেজ অফ নাম্বার দেখে ঈদের আনন্দ আরো দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? জি ম্যাম। আসসালামু আলাইকুম আপু। এত কমপ্লেক্স ওয়ালাইকুম শীট কি? আসসালাম। জি জি। আপু আপনাকে ঈদের দাওয়াত রইলো। আচ্ছা, কোথায় আপু? যে মানে অনলাইন দাওয়াত নাকি অফলাইন দাওয়াত, কোনটা? না, অফলাইন দাওয়াত। কোথায়, অ্যাড্রেসটা দিয়ে রাখেন। নওগাঁতে। নওগাঁতে আপু। আচ্ছা, অ্যাড্রেসটা দিয়ে রাখেন, চেষ্টা করবো জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু। ম্যাম ঢাকা তাহলে নওগাঁ দিয়ে চাপাই নবাবগঞ্জ যাবেন তাহলে ম্যাম। একদিনে 10 জনের করে বাসায় যাওয়ারও শিডিউল দিতে হবে। ম্যাম আমার 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 এদিক দিয়ে আপনার সহজ হবে, নরসিংদী থেকে ময়মনসিংহ গেলে আমাদের গাজীপুর দিয়ে সহজে যাইতে পারবেন, আমাদের দিক দিয়ে বেড়ায় যায়। ম্যাম না, আপু মনে হয় নওগাঁ ওই থেকে ইয়াতে চাপাই আছে, নবাবগঞ্জ যাবেন ময়মনসিংহে ম্যাম। আছে। না, আমি ওই যে গাজীপুর হয়ে আসি না, আমি এদিকে চলে আসি কিশোরগঞ্জ দিয়ে। কাছাকাছি কিশোরগঞ্জ, আমার থানা হচ্ছে ম্যাম কাপাসিয়া। আচ্ছা, যাই হোক, ভালো, থ্যাংক ইউ সবাইকে যে আমাকে আপনাদের ইনভাইটেশনের জন্য। এখন মনে করেন যে আমার শুরু থেকে মানে অলমোস্ট তো 3 ইয়ার্স হতে আরো কয়েক মাস বাকি আছে এই শিকনের সাথে। তো কাউন্ট করলে কয়েক হাজার ট্রেনিং হয়ে গেছে। তো কয়েক হাজার ট্রেনে যদি সবার যে লিডস কালেক্ট করা যায়, দেখা যাবে যে 64টা জেলাতেই হচ্ছে আছে কেউ না কেউ। আসলে ঘুরতে চাইলে ঘোরা যাবে, তাই না? মানে আমার ইনশাআল্লাহ। ঘোরার জায়গার অভাব নেই, সব জায়গায় আছে কিছু না কিছু ট্রেনিং। আচ্ছা। মাশাআল্লাহ, এটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট। ম্যাম যদি কখনো উত্তরাতে আসেন ঢাকা তাহলে জানাবেন অবশ্যই। জি আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ জানাবো। উত্তরাতে আরো আপুরা আছে, আরো আপুরা আছে উত্তরার। আচ্ছা, এক্স টুইটারে কি মানে এক্স, হ্যাঁ টুইটার 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 এক্স জব সেকশন, হ্যাঁ দেখেন ভাইয়া আপ টু ডেট, কোন ভাইয়া হচ্ছে আপ টু ডেট। এগুলো হচ্ছে যখন আমরা সোশ্যাল মিডিয়া গুলোতে এক্সপ্লোর করবো, কখন কোন আপডেট আসছে, ইন্টারফেসটা দেখলে বোঝা যায় যে এখানে তো এই ফাংশনটা ছিল না, এটা নতুন অ্যাড হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এটা আপ টু ডেট থাকা যায় যদি আপনি কাজের সাথে থাকেন। আচ্ছা, আপনাদের অফ পেজ এসইও পর্ব এখন শেষ হচ্ছে না, তাই না? কিছু মনে হয় কি কি জানি বাকি ছিল, একটা না দুটো পার্ট জানি, মানে অলমোস্ট সেম, কিন্তু যা দেখলেন গত ক্লাসে। শেষের দুটো বাকি ছিল পার্ট। আচ্ছা, এই যে প্রোফাইল লিংক ক্রিয়েশনটা হচ্ছে আপনার ওই যে প্রোফাইল বুকমার্কিং প্রথম দিন বললাম না,
সোশিয়াল বুকমার্কিং এর দিন যে আমরা যে প্রোফাইল বুকমার্কিংটা করি, এটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন। ব্লগ কমেন্টিং ও তো বলেছি। বিজনেস লিস্টিংটা দেখাবো আমি। এটা বিজনেস লিস্টিংটা দুইটা হতে পারে, দুই ধরনের। একটা হচ্ছে বিজনেস লিস্টিংটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে লোকাল বিজনেসকে লিস্টিং করা অন গুগল ম্যাপ, আর একটা হচ্ছে আপনার ডিরেক্টরিতে হচ্ছে অ্যাড করা। হ্যাঁ, তো এটা কোনটা যে দিয়েছে এটা দেখাবো অবশ্য টেকনিক লোকাল এসইও পার্টে। ক্লাসিফাইড এইটা এইটা এই এই জিনিসটা আর বাকি ছিল। ফোরাম আর্টিকেল, এই যে তার একটা ওই ব্রোকেন ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং আছে পার্টটা। মানে কত যে প্রসিডিউর বের করেছে গুগল বা মানে এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলোতে আসলে কম্পিটিশনের জন্য যে এত এত ফ্যাক্টরস যে ওরা বের করে রেখেছে, যে এটা একটু আমার কাছে মনে হয় যে এই মেথডেও ব্যাকলিং মানুষ কালেক্ট করার ট্রাই করে, বাট এগুলো খুব কম হয় এই প্যাটার্ন গুলো। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে আগে কোশ্চেন নিয়ে নিই ফ্রম আওয়ার পাস্ট ক্লাস, দেন এই ব্রোকেন লিঙ্ক বিল্ডিং নিয়ে আলোচনা করবো। কারো কি কোনো কোশ্চেন আছে? আপনাদের তো অ্যাসাইনমেন্ট ছিল টাম্বলারে অ্যাকাউন্ট সাইন আপ করবেন এন্ড হচ্ছে কন্টেন্ট শেয়ারিং, তাই না? জি করতে ম্যাম। পেরেছেন? পোস্ট পাবলিশ ব্যাকলিং করে পোস্ট পাবলিশ করতে পেরেছেন? জি ম্যাম, করেছি। আচ্ছা, কোনো প্রবলেম নাই তাহলে, তাই তো? জি না। হ্যাঁ, ঠিক আছে। ওকে, গুগল হ্যাঁ। বেজে বেজে আসছে আপু। সমস্যা হবে? কন্টিনিউ উইথ গুগল দিলে সামি আপুকে কন্টিনিউ উইথ গুগল অপশনের কথা জিজ্ঞাসা করলেন? বুঝিনি, নেট চলে গেছে মেবি। নাকি এখন আমার শোনা কথা, যাচ্ছে। আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি? জি নাকি ম্যাম, আপনার কথা ক্লিয়ার। ওকে। আচ্ছা, আপু মনে বলেছে কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল কোনো সমস্যা নেই, কোথাও এরকম বলা নেই যে সমস্যা হবে। এটা আসলে আমাদের সাইন আপটা ইজি করার জন্য কন্টিনিউ উইথ গুগল অপশন বা কন্টিনিউ উইথ ফেসবুক অপশন বা কন্টিনিউ উইথ অ্যাপল এই অপশন দেওয়া থাকে। সো এটা কখনোই প্রবলেম হবে না। বাট ম্যাম, আমাদের আমি ইমেল দিয়ে অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি। কেন জানি যাচ্ছে না তাও এই কন্টিনিউ সাইন গুগল আপ। দিতে পারেন আপু, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাট আমাদের এটাই। গুরুত্বপূর্ণ সোশ্যাল গুলো বা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম গুলো যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, পেওনিয়ার, এগুলোতে আমরা কন্টিনিউ দিয়ে যাব না। ঠিক আছে, এগুলোতে আমরা হচ্ছে ট্রাই করব ইমেল দিয়ে করতে। কারণ কন্টিনিউ উইথ গুগল দিয়ে করলে গুগলের পাসওয়ার্ড হচ্ছে মানে এক পাসওয়ার্ড দিয়ে একটা পাসওয়ার্ড আপনার কেউ কালেক্ট করতে পারলে ইজিলি হচ্ছে ওই জিমেল আর পাসওয়ার্ডের আন্ডারে সকল অ্যাকাউন্টেই সাইন আপ করা যায় বা লগ ইন হওয়া, সরি সাইন আপ বলছি, লগ ইন হওয়া যায়, সাইন ইন হওয়া যায়। সো আমাদের মেল মেলচিম না, মানে টামলার, তারপরে এরকম লেস ইম্পর্টেন্ট, একটু কম ইম্পর্টেন্ট যে অ্যাকাউন্ট গুলো আছে এগুলোতে আমাদের তো প্রবলেম নেই। আমাদের যদি কন্টিনিউ গুগল দিয়ে ক্রিয়েট করলে প্রবলেম নেই, বাট যেগুলোতে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ মানে অ্যাসেট টাইপ প্রোফাইল গুলো, লাইক আপনার ইনস্টাগ্রামে হচ্ছে 1 লক্ষ ফলোয়ার আছে, হ্যাঁ আপনার ইনস্টাগ্রামে হচ্ছে লাইক 1 মিলিয়ন ফলোয়ার আছে, বা 20,000 ফলোয়ার আছে, বা 10,000, 10K ফলোয়ার্স আছে, সেটা আপনার জন্য একটা অ্যাসেট, তাই না? ওগুলোতে আমরা পাসওয়ার্ড গুলো একটু সিকিউর রাখবো। এছাড়া সমস্যা নেই অন্য। ঠিক আছে, তাহলে আর যেহেতু কোশ্চেন নেই, সো আমাদের কোশ্চেন থাকলে আবার পরবর্তীতে নেওয়া যাবে। আমরা একটু টুকটাক আলোচনা যে কিছু কিছু আছে যেটা, এন্ড ইমেল মার্কেটিং এর মনে হয় একটু ওই যে ম্যাট্রিক্সটা মানে আলোচনা করা বাকি ছিল। ম্যাট্রিক্সটা ম্যাম, আরেকটা আমার মনে পড়েছে এখন। ম্যাম, আপনি বলেছিলেন আমার সাইটে যে ব্লগ আছে সেখানে গিয়ে করে দেখার জন্য যে আমাদের লিঙ্কটা বিল্ড হয় কিনা, ব্যাক লিঙ্কটা। তো আমি করেছি, হয়েছেও, কিন্তু সমস্যা হচ্ছে আমি ব্যাক লিঙ্কে ক্লিক করছি, সেখানে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না। মানে ওখানে কি কি দেখাচ্ছে। আচ্ছা আপু, আপনার কথা বেজে বেজে আসছে, তো আমি পুরোপুরি ক্লিয়ার না। কোথায় কমেন্টটা পাবলিশ করেছিলেন? আপনার নিজের সাইটেই? জি ম্যাম। আচ্ছা, যেই ব্লগ পেজটাতে পাবলিশ করেছেন ওই ব্লগ পেজের লিঙ্কটা আমাকে এখানে দেন, তাহলে আমার এখান থেকে আমি দেখে বুঝতে পারবো। ঠিক আছে? জি ম্যাম।
ওকে, হাবিবুর রহমান ভাই হ্যান্ড রেজ করা আছে। আপু, জি, আমরা ওই যে সিমরাজ তারপর ওভারসার্ভিস যে এইগুলা লিঙ্ক গুলো আছে, ওইখানে যে আমরা যদি করতে চাই যে ডুয়াল কারেন্সি দিয়ে কিনা যাবে ওইটা। হুম হুম, ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে অ্যাড করে আপনি ওদের প্ল্যান গুলো পারচেজ করতে পারবেন। না, আমি তো ডুয়াল কারেন্সি করতে দিচ্ছি, তো কালকে কার্ড পেয়ে যাব। কারণ অনেক অনেক মানে আমরা ওইখানে সার্চ করতে গেলে অনেক কিছু আসে না। ওটা কার্ডটা যদি আপনি পারচেজ করেন, আপনি উবার সাজেস্টেডটা নিয়েন, $12 একটা প্ল্যান আছে প্রায় উবার হচ্ছে আপনার। সাপোর্ট। হ্যাঁ, উবার উবার সাজেস্টের একটা বেসিক প্ল্যান আছে। এটা চার্জ নিবে হচ্ছে, দেখি $12 তো, আমার বিল কাটছে গতকালকে। এটা হচ্ছে নেয়, কত নেয় জানি, এটা হচ্ছে $1386 মতন আর কি, মানে $12 $1386 মতন কাটবে। হ্যাঁ, ঠিক আছে, আপু লিঙ্কটা দিয়েছেন, লিঙ্কটা একটু দেখে আমাদের টপিকে চলে যাব। আচ্ছা, সামি আপু লিঙ্কটা দিয়ে রাখিয়েন, আমি আহ এই কমেন্ট বক্সে দিয়ে রাখবেন, জুমের কমেন্ট বক্সে, পরে আমরা ক্লাস শেষে দেখব। আচ্ছা, ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং বা ব্রোকেন লিঙ্কটা কি আগে আমাকে জানতে হবে। ব্রোকেন লিঙ্ক হচ্ছে এমন কিছু লিঙ্ক, যে লিঙ্কে আপনি ক্লিক করলে আপনাকে একটা কোনো ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছে না, ওখানে 404 এরর আসছে। এরকম কি পেয়েছেন আপনারা কখনো, যে লিঙ্কে ক্লিক করেছেন দেখাচ্ছে 404 জি, ম্যাম পেয়েছি। নট ফাউন্ড? এরকম হয় অনেক অনেকবার সময়, তাই না? অনেকবার। অনেক সময় হয় জি ম্যাম। এরকম। তো এই লিঙ্ক গুলো কেন এর অবস্থা, এই লিঙ্ক গুলোর অবস্থা এরকম কারণ হচ্ছে এটাই, গার্ডেনিং টিপস। এই গার্ডেনিং টিপস রিলেটেড আমি একটা, এই ব্লগটা আমি হচ্ছে রাইটিং করে আমি গুগলে সাবমিট করেছি। তারপরে কোনো একটা সময় এমন হয়েছে যে আমি এই ব্লগটা ডিলিট করে দিয়েছি আমার ড্যাশবোর্ড থেকে, বাট এই ইউআরএলটা গুগলে রয়ে গেছে, এই ইউআরএলটা গুগলে রয়ে গেছে। এবং দেখেন, এই লিঙ্কটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোনো লিঙ্ক লাইভ কিনা আমরা চেক করি হচ্ছে সাইট কোলন, ঠিক আছে, ওই ইউআরএলটা সাইট কোলন দিয়ে ওই ইউআরএল দিয়ে পেস্ট করি, দেখেন এটা লাইভ অন গুগল, এটা লাইভ আছে। বাট যখন এটা আমি ডিলিট করে দেবো তখন কিন্তু আপনার এটা লাইভ ঠিকই দেখা যাবে, লাইভ দেখাবে না তা না, লাইভ ঠিকই দেখাচ্ছে, এটা অলরেডি ইন্ডেক্সড হয়ে গিয়েছিল গুগলে। বাট এটাতে যখন আমি ক্লিক করতেছি এখানে আমাকে 404 এরর পেজে নিয়ে যাচ্ছে। হয় তারা এটা ডিলিট করে দিয়েছে, বা গুগল অনেক সময় রিমুভ করে দিতে পারে কোনো কারণে, যদি পলিসি ব্রেক করে, বা হচ্ছে তাদের এই সাইটেই নিয়ে তারা হচ্ছে মার্কেটিং করছে না, তাদের সাইটটা হচ্ছে তারা লাইক ডোমেন আর রিনিউ করেনি, সো তারা ডোমেন লস্ট হয়ে গেছে, তাদের বিজনেসটা বা তাদের ব্লগ সাইট নিয়ে তারা আর কাজ করছে না, এরকম অনেক কারণই হতে পারে, তাই না? তো এখন আপনি এরকম ধরনের লিঙ্ক গুলোতে আবার আমরা ব্যাকলিঙ্ক করতে যাব আমাদের সাইটগুলোর জন্য। তো এই লিঙ্ক গুলো আসলে আমরা কিভাবে পাই বা কোথায় পাই, বা এখানে আসলে ব্যাকলিঙ্ক করলে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি? আমি কি এই লিঙ্ক কপি করে আমি কি গুগলে দেখবো যে এটা লাইভ আছে অর নট? এরকম তো হবে না। লাইক আমি একটা পড়তে আসছি একটা ব্লগ যেটা হচ্ছে গার্ডেনিং টিপস নিয়ে লেখা, এখানে কি অসংখ্য ব্যাকলিঙ্ক আছে না? এখানে অনেকগুলো ব্যাকলিঙ্ক আছে না? দেখেন এখানে একটা ব্যাকলিঙ্ক করা আছে অ্যানুয়াল প্ল্যান্টস। এখন অ্যানুয়াল প্ল্যান্টস নিয়ে একটা ব্লগ আছে তাদের। এখন আমি চাচ্ছি যে এই ব্লগটা পড়তে, সো আমি এটার উপর ক্লিক করলাম। এখন আমাকে এখানে দেখালো 404, মানে এরা যে আমি এখানে পড়তে আসছি একজন সাধারণ হচ্ছে সাধারণ ইউজার এটা পড়তে এসেছে, আসার পরে এখানে হচ্ছে লাইক হচ্ছে এই ভ্যানিলা স্ট্রবেরি প্ল্যান্ট রিলেটেড কোনো টিপস আছে, এখানে পড়তে গেছে 404 এরর দেখাচ্ছে। এইটা কিন্তু আপনার অডিয়েন্সের বা আপনার ট্রাফিকের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয় আপনার ওয়েবসাইটের প্রতি, বুঝতে পেরেছেন? আপনার ট্রাফিক বা আপনার ওয়েবসাইট ভিজিটরের একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে এই ওয়েবসাইটের প্রতি যদি এখানে হচ্ছে কোনো 404 এরর পাই। তো আমরা ইউজুয়ালি এই এরর গুলো দেখবো বিভিন্ন ব্লগের ভিতরে, মানে এটা অথবা কোনো সাইটের ভিতরে, নট অনলি ব্লগ সাইট। হ্যাঁ, কোনো সাইটের ভিতরে আমি যেয়ে দেখবো যে এটা 404 এরর দেখাচ্ছে,
কিন্তু এছাড়া কিন্তু আপনি গুগলে যে যে আপনি লিঙ্ক লিখে সার্চ করে দেখবেন লাইভ অর নট বা এটা ব্রোকেন লিঙ্ক কিনা, এরকম না কিন্তু। লাইক একজন পড়তে পড়তে এখানে দেখলো যে এটা একটা ব্রোকেন লিঙ্ক হয়ে আছে। তো এখন আমাদের কাজ হবে অ্যাজ আ মার্কেটার হিসেবে, আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এই আপনার নিশ রিলেটেড ব্রোকেন লিঙ্ক কোথায় আছে। লাইক হচ্ছে ভ্যানিলা স্ট্রবেরি, এই প্লান্ট রিলেটেড হচ্ছে আমার একটা ব্লগ আছে। সো এদেরকে যদি আমরা কন্টাক্ট করি, এটা লাইক অনেকটা হচ্ছে আপনাদের গেস্ট পোস্টিং এ আমরা যে কাজটা করেছিলাম মনে আছে, যে এই যা ওয়েবসাইট ওনারের ওয়েবসাইটে আমরা যাব, যে তোমার এখানে যে একটা ব্যাকলিঙ্ক করেছো, এই ব্যাকলিঙ্কটা কি ইন্টারনাল না কিন্তু এক্সটার্নাল। সে এখানে একটা এক্সটার্নাল ব্যাকলিঙ্ক দিয়েছে হচ্ছে এই ওয়েবসাইট ওনার। এই ওয়েবসাইট ওনার লাইক এই ওয়েবসাইটের ওনার হচ্ছে এ, আর এই ওয়েবসাইট ওনার যেটা এক্সটার্নাল করেছে এটা হচ্ছে বি। আবার বোঝেন, আমি যে ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটের নাম হচ্ছে এ, এন্ড যাকে এক্সটার্নাল দিয়েছে, এক্সটার্নাল ব্যাকলিঙ্ক দিয়েছে সে হচ্ছে বি। এখন বির এই লিঙ্কটা ব্রোকেন হয়ে গেছে কোনো কারণে, ব্রোকেন হওয়ার কারণে এখন বির যে টপিকটা ভ্যানিলা স্ট্রবেরি, সো এই টপিকে আমারও একটা ব্লগ আছে। সো এই ওয়েবসাইটের ডোমেন অথরিটিটা আমি আগে দেখবো কেমন, দেখবো যদি এটা হাই ডিএ ওয়ালা সাইট হয় তখন আমি তাদের কন্টাক্ট ইনফোতে যেয়ে তাদের কাছে আমার আউটরিচ করতে হবে টু গেট আ ব্যাকলিঙ্ক হিয়ার, যে আমাকে এখানে একটা ব্যাকলিঙ্ক দেওয়া যাবে কিনা। কারণ দেখো তোমার এখানে ব্যাকলিঙ্কটা অলরেডি ব্রোকেন এবং এটা তোমার ওয়েবসাইটের জন্য কিন্তু মোটেও ভালো না। এবং এই যে ব্যাড ব্যাকলিঙ্কিং গুলো যখন থাকে কোনো ওয়েবসাইটে, গুগলের কাছে কিন্তু এই এ ওয়েবসাইটের রেপুটেশনও কিন্তু নষ্ট হবে। মানে বি ওয়েবসাইটের রেপুটেশন তো নষ্ট হয়েছে কোনো কারণে, তারা এটা হচ্ছে এখনো লাইভ আছে, তাদের হচ্ছে ব্রোকেন লিঙ্কের ইউআরএলটা এখনো লাইভ আছে অন গুগলে লাইভ আছে, যেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু এরর পেজ, আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে বাট এরর পেজ। সো এটা যেহেতু গুগলে লাইভ আছে কোথাও না কোথাও, সো এই ওয়েবসাইটের জন্য তো এটা আসলে একটা খুব খারাপ বিষয়। এবং এই ওয়েবসাইটটা যে যাদের এখানে এটা লিঙ্ক করে রাখছে হয়তো ওরা চেক করেনি, হতে পারে না, হতে পারে সাইট এ এই জিনিসটা তারা চেক করেনি যে তাদের লিঙ্কটা ব্রোকেন হয়ে গেছে। বা যদি তারা চেক করে বা তারা জানে, অবশ্যই তারা এটা এখান থেকে রিমুভ করে দেবে, কখনোই রিস্ক নেবে না কেউ। কোনো ভালো রেপুটেটেড ওয়েবসাইট কখনোই এই রিস্ক নিবে না যে আমার এটা ব্রোকেন হয়ে গেছে, একটা ব্যাকলিঙ্কিং সেটা আমার নিজের পেজই হোক বা এক্সটার্নাল পেজ থেকে হোক, এটা আমি আমার ওয়েবসাইটে রাখবো, এটা কখনোই করবে না। ঠিক আছে, যদি তার অজানা শর্তে হয়ে থাকে তো তখন আমরা তার কাছে রিচ করবো যে তুমি তো এখানে একটা ব্যাকলিঙ্ক দিয়েছিলে এক্সটার্নাল, সো আমাকেও তো তুমি একটা এক্সটার্নাল দিতে পারো ওকে রিমুভ করে। ঠিক আছে, এভাবে আমরা রিচ করতে পারি। তো এখানে আহ এখানে আপনার মূল শর্ত হচ্ছে বা প্রথম শর্ত হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোথায় আপনার কিওয়ার্ড রিলেটেড ব্রোকেন লিঙ্ক আছে। মানে আমার কিওয়ার্ড হচ্ছে লাইক ধরুন গার্ডেনিং টিপস নিয়ে আমি ব্লগ লিখেছি, সো আমার মেইন কিওয়ার্ড হচ্ছে গার্ডেনিং টিপস। সো গার্ডেনিং টিপস এই অ্যাঙ্কর ট্যাগের ব্যাকএন্ডে ব্যাকলিঙ্কিং আছে এবং সেটা ব্রোকেন ব্যাকলিঙ্কিং, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আবার বোঝেন, আরেকবার বলি, আমার মেইন কিওয়ার্ড মানে আমি আমার এই ব্লগ পেজটাকেই ধরেন যে এটা আমার ওয়েবসাইট, এখানে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে গার্ডেনিং টিপস। সো আমি চাচ্ছি এই গার্ডেনিং টিপস এই অ্যাঙ্কর টেক্সটটা কোথায় ইউজ হয়েছে অ্যাজ আ ব্যাকলিঙ্কিং হিসেবে, সেটা ইন্টারনাল অর এক্সটার্নাল, অবশ্যই আমাকে এক্সটার্নালটা ফাইন্ড আউট করতে হবে, ট্রাই করতে হবে, এবং সেটা ব্রোকেন। লাইক এটা হচ্ছে ধরেন আপনার বেসিক গার্ডেনিং টিপস, এটা আমার মেইন কিওয়ার্ড। এখন এইটা কোন কোন ওয়েবসাইটে আছে এই অ্যাঙ্কর টেক্সটের আন্ডারে ব্যাকলিঙ্কিং এবং সেটা ব্রোকেন অবস্থায় 404 এরর অবস্থায়, সেটাকে ফাইন্ড আউট করতে হবে। সো এটা ফাইন্ড আউট করতে হলে প্রো টুল লাগবে, প্রো টুল ছাড়া হবে না, এবং ম্যানুয়ালিও করা যায়, এক্সটেনশন আছে। হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক ফাইন্ডার, ব্রোকেন লিঙ্ক ফাইন্ডার, তারপর হচ্ছে নো ফলো ফাইন্ডার, এগুলো কিন্তু এক্সটেনশন আছে। ব্রোকেন লিঙ্ক এক্সটেনশন আমার এখানে থাকার কথা। ব্রোকেন লিঙ্ক এক্সটেনশনটা অ্যানাবল থাকলে আপনি
যে ওয়েব পেজে যাবেন না কেন সেখানে কোন লিঙ্কটা ব্রোকেন আছে সেটা ওরা মার্ক করে দেয়। আর আরেকটা দেবো হচ্ছে নো ফলো। হ্যাঁ, নো ফলোটা আপনাদের লাগবে হচ্ছে ব্লক কমেন্টিং এর ক্ষেত্রে হেল্প হতে পারে। নো ফলো চেকার, নো ফলো চেকার এক্সটেনশন। হ্যাঁ, এইটাই। লিঙ্ক দুটো দিয়ে দিচ্ছি। নো ফলো কই? আচ্ছা, নো ফলোটা দেখানো একটু সহজ আছে, দেন হচ্ছে ব্রোকেন লিঙ্ক। কারণ ব্রোকেন লিঙ্ক ওই যে বললাম, হ্যাঁ, যেগুলো হচ্ছে সচেতন ওয়েবসাইট ওনার তারা কখনো ব্রোকেন লিঙ্ক পুষবে না। তারা কোনো ব্রোকেন ব্যাকলিঙ্কিং থাকলে সেগুলো তারা ফেলে দেবে, সোজা কথা। আর যে সাইট গুলো আসলে একটু লেস কেয়ারফুল তারা আসলে এগুলো চেক করে না, তখন থেকে যায়। দেখেন এই লগ ইন সাবস্ক্রাইব এখানে লিঙ্ক আছে না, দেখছেন? লগ ইন সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইবে গেলে আমাকে কোথায় নিয়ে যায় দেখি তো। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে দেখেন আমাকে একটা সাবস্ক্রাইব পেজে নিয়ে আসছে। এটা কি ওই ওয়েবসাইটেরই পেজ? নো, পেজটা ওয়েবসাইটটা দেখেন ডিফারেন্ট, মানে এটা একটা ল্যান্ডিং পেজ। সাবস্ক্রাইবে নিয়ে আসছে মানে অন্য আরেকটা ল্যান্ডিং পেজে আমাকে নিয়ে আসছে। সো একে কি দিয়েছে দেখেন, এখানে কি গেছে দেখছেন, এই রেড মার্ক ডট ডট, এটা হচ্ছে নো ফলো। সো এটা জাস্ট এখানে দেখালাম, বাট এটা মূলত আমাদের কোথায় কাজে লাগবে, এই যে ব্লগের ভেতরে দেখেন যেগুলো ব্যাকলিঙ্কিং আছে এখানে কোনো ওকে। সো দেখেন এখানে যতগুলো ব্যাকলিঙ্কিং দেখছি কোনো আমি রেড মার্ক পাচ্ছি না, দ্যাট মিনস সবগুলো হচ্ছে ডু ফলো, সবগুলো ডু ফলো। এবং দেখেন এই লিঙ্কগুলোর এখানে ডট ডট রেড মার্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে নো ফলো, ওরা মার্ক করে দিয়েছে। সো যখন আপনারা ব্লগ কমেন্টিং করবেন একটা স্পেসিফিক একটা পেজে তো যান, তাই না, যে এই পেজটা বা ব্লগ কমেন্টিং এর জন্য যে এখানে আসলে ওরা কোনো ডু ফলো দিয়েছে কিনা। অথবা যখন আমরা হচ্ছে আরেকটা শুধু ব্লগ কমেন্টিং না, আরেকটা কাজ যেটা হচ্ছে গেস্ট পোস্টিং এর সময়, গেস্ট পোস্টিং এর সময় যে যখন সাইট গুলো খুঁজি তখন এটাও আমরা একটু একটা ক্যালকুলেশন করতে পারি যে এটা ইউজুয়ালি এক্সটার্নাল দিয়েছে বা ডু ফলো দিল না না নো ফলো দিল। এটা ক্যালকুলেশন জন্য এই ইয়াগুলো ইউজ করতে পারেন, এক্সটেনশন গুলো। এন্ড ব্রোকেন লিঙ্ক ফাইন্ড আউট করে দেয় এই এক্সটেনশনটাই, যে আরেকটা যেটা দেয় আপনাদের লিঙ্ক দিলাম সেটা। তো এটা হচ্ছে আপনাদের ম্যানুয়ালি পদ্ধতি, এক্ষেত্রে অনেক একটু একটু কষ্টসাধ্য হবে, লাইক আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে এই রিলেটেড ব্লগ গুলো, এই রিলেটেড ব্লগ গুলো গার্ডেনিং এর আন্ডারে যায় এমন ব্লগ, এবং যেখানে এরকম ব্যাকলিঙ্কিং আছে এবং সেটা ব্রোকেন, এটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আসলে এভাবে কেউ করে কিনা আই ডোন্ট নো, বাট এই মেথডে করা যায়, আমি দেখেছি, মানে এক্সপ্লোর করেছি যে মেথডে করা যাবে ম্যানুয়ালি, কিন্তু এত কষ্টসাধ্য করে কেউ এই কাজ করবে না। সো এস্রেপ আমাদের যে আরেকটা টুল আছে, এস্রেপ এর যে টুল আছে এটা হচ্ছে, এদের ফিচার্স আরো বেশি, সেমরাশ উবারসার্চের থেকে বেশি এদের ফিচার্স গুলো। এখানে টুলস, টুলসে আসার পরে কন্টেন্ট এক্সপ্লোরার, এই কন্টেন্ট এক্সপ্লোরারে যখন আপনি আসবেন এখানে আমাকে দেখাবে না, ফ্রিতে তো, ফ্রিতে আমাকে দেখাবে না। কন্টেন্ট এক্সপ্লোরারে আসলে এই যে এরকম হবে ইন্টারফেসটা, আমি জাস্ট এইভাবে দেখাতে পারবো আপনাদেরকে। আপনার কিওয়ার্ডটা লিখবেন, যেমন এখানে ওটা কিওয়ার্ডটা লিখছে লিঙ্ক বিল্ডিং, আমি লিখবো গার্ডেনিং টিপস। সো এটা কোথায় খুঁজবো, এভরিওয়ার, মানে যেখানে আছে গার্ডেনিং, সরি লিঙ্ক বিল্ডিং, এই এই ইউআরএল এর আন্ডারে যত ব্রোকেন লিঙ্ক আছে দেখেন এই যে এরকম লিঙ্ক চলে আসবে, লিঙ্ক চলে আসবে। এখান থেকে ওই ওয়েবসাইটে ডিএ দেখে, পিএ দেখে, স্প্যাম স্কোর দেখে যে ওয়েবসাইটে আছে ব্রোকেন লিঙ্কটা, তখন আমরা রিচ করা ট্রাই করবো এখান থেকে। ঠিক আছে, এখানে কিন্তু ব্রোকেন লিঙ্কের লিঙ্ক গুলো আসছে, এখান থেকে তখন রিচ করতে হবে। সো যদি স্পেসিফিকলি আমরা এই কাজটা করতে চাই,
এস্টেপ টুলের হেল্প নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। সো আমার এস্টেপে প্রিপেইড নেই, বাট ইন্টারফেসটা যে সেম, ওরা দেখেন একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে, এরকম দেখায়। ঠিক আছে, এরকম দেখাবে। এটা হচ্ছে আমাদের লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি। ব্রোকেন লিঙ্কটার এই জায়গায় ওকে রিপ্লেস করে আমাকে বসিয়ে দেবে। ওকে, দেন হচ্ছে ক্লাসিফাইড সাবমিশন। আচ্ছা, ক্লাসিফাইড সাবমিশন ওই পিডিএফ সাবমিশন, আর্টিকেল সাবমিশন এগুলোর মতনই ক্লাসিফাইড সাবমিশন সাইট আছে। এগুলো ইউজুয়ালি প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে সার্ভিস বেস বিজনেসটা ইউজুয়ালি তাদের প্রোডাক্ট না সার্ভিস লিস্টিং করে থাকে। লাইক হচ্ছে একটা বাংলাদেশের একটা ইয়া যদি বলি, আপনার হচ্ছে কি জানি বলে এটা, পুরোনো জিনিস যে কেনা বেচা হয়, লাইক হচ্ছে বিক্রয়.com। হ্যাঁ, বিক্রয়.com হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্লাসিফাইড সাবমিশন সাইট। ঠিক আছে, সো এরকম আপনি যদি স্পেসিফিক কান্ট্রি বেস আপনার প্রোডাক্ট আর সার্ভিসকে শেয়ার করতে চান, সেক্ষেত্রে কান্ট্রি বেস আপনি সাইটগুলোতে রিচ করতে পারেন। হ্যাঁ, কান্ট্রি বেসে আপনি রিচ করতে পারেন। এখান থেকে কি করবেন, আপনার সেলও আসবে, সার্ভিস সেল হবে, প্রোডাক্ট সেল হবে। প্রোডাক্ট আর কান্ট্রি বেস সার্ভিস বেস দেন, স্পেসিফিক কান্ট্রি বেসও দিতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইডও দিতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু কি থাকে, ইউজুয়ালি বিক্রয়.com আপনার প্রোডাক্টের নাম থাকবে, ডিটেল থাকবে, এবং একটা ডেস্টিনেশন ইউআরএলও দিতে পারবেন। যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন, অথবা কন্টাক্ট ইনফো দিতে পারেন। ঠিক আছে, সো ক্লাসিফাইড সাবমিশন যদি আমরা একটু দেখি, আচ্ছা সাইট গুলো দেখবো। সাইটস ইউএসএ, দেখেন ইউএসএ, ইউকে, হ্যাঁ, আবার লেটেস্ট সাইট গুলো ইন 2024, বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দেখবো আমরা। ক্লাসিফাইডটা এখন একটু পপুলারিটি একটু ওয়ার্ল্ড ওয়াইড একটু কমে গেছে। এই যে দেখেন নাম্বার 1 আছে বিক্রয়.com। জানি না তাদের ডোমেন অথরিটি কেমন, এগুলো দেখতে হবে। তাদের ডোমেন অথরিটি কেমন এগুলোতে দেখতে হবে। ডোমেন অথরিটি বিডি নিউজ 24, হ্যাঁ, এগুলো হচ্ছে বাংলাদেশি সাইট গুলো। এগুলোতে কিছুই না, জাস্ট খালি সাইন আপ করে, যেমন দেখিয়েছি আমাদের যে এটা আমি দেখাবো না প্র্যাকটিক্যালি, যেটা হচ্ছে পিডিএফ সাবমিশন ফর না ফোরাম না, পিডিএফ মাল্টিমিডিয়া, তারপরে হচ্ছে আপনার আর্টিকেল। সেম আর্টিকেলের ক্ষেত্রে আপনাকে আর্টিকেলটা দেওয়ার অপশন দিবে, ইমেজের ক্ষেত্রে ইমেজ আপলোড অপশন দেয়, পিডিএফ এর ক্ষেত্রে পিডিএফ আপলোডের অপশন দেয়। ঠিক আছে, এরকম সেমই, জাস্ট খালি ইন্টারফেস গুলো ডিফারেন্ট। ঠিক আছে, ইন্টারফেস গুলো ডিফারেন্ট। সো এখন যদি আপনারা অফ পেজ নিয়ে কাজ করতে চান কেউ, সেক্ষেত্রে আপনার যদি অল গুলো দিতে কাজ করতে চান, গিগ দিতে চান, সেটাও পারে। আর যদি স্পেসিফিকলি বা একটু বেশি পপুলারিটির দিকে একটু বেশি চলছে বা এরকম বেশি মোটামুটি সবগুলোই একই লেভেলের আমার কাছে মনে হয়, জানি না। তারপরে একটু অ্যানালাইসিস করলে আপনারা ফাইবার বা অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন কোনটার ডিমান্ড কেমন। বাট যদি আপনি দেখা যায় যে এখান থেকে আর স্পেসিফিকলি কিছু বেছে বেছে করবেন, ফোরাম পোস্টিংটা, ফোরাম কিন্তু যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে খুব জমজমাট একটা প্ল্যাটফর্ম ধরা যেতে পারে। লাইক ফাইবারের ফোরাম খুবই জমজমাট, আপনারা ফাইবারের ফোরামে গেলে দেখবেন সবাই অনেক অ্যাক্টিভ। সো ফোরাম সাবমিশন, তারপরে হচ্ছে আপনার ব্লগ কমেন্টিং, কোশ্চেন আনসার, সাইট ব্যাকলিংকিং, এই তিনটা যদি একটা ক্যাটাগরিতে রাখতে পারেন একটা গিগে, তিনটার কাজই কিন্তু সেম, তিনটার কাজই কিন্তু সেম। এটা কিন্তু আপনার এক ক্যাটাগরিতে আপনি রাখতে পারবেন, বা একটা গিগের মধ্যে এই তিনটা প্যাকেজ আপনি রাখতে পারেন। ঠিক আছে, আর প্রত্যেকটা হচ্ছে আর্টিকেল, পিডিএফ আর ইমেজ সাবমিশন, এই তিনটা একটা ক্যাটাগরিতে রাখতে পারেন। ঠিক আছে, অথবা প্রত্যেকটা আলাদা আলাদাও। আমি যে বললাম যে মার্কেট প্লেস দেখবেন অনেক ক্ষুদ্র নিশ নিয়েও কাজ করছে, যারা কাজ করছে একদম স্পেসিফিকলি অনেক ছোট ছোট বা ক্ষুদ্র নিশ নিয়েও তারা কিন্তু সেখানে কাজ করছে। এমন না যে একদম অফ পেজের সব করছে তারা, বা দেখবেন অন পেজে যারা করছে, অন পেজের মধ্যে অনলি ওয়ার্ডপ্রেস অন পেজ এসিও করতেছে, অথবা কেউ হচ্ছে স্পেসিফিকলি র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসিও করছে, তারা হচ্ছে ইয়োস্ট বা অন্যগুলোতেও যাচ্ছে না। আবার দেখেন গিয়ে যে অন পেজের ওরা স্পেসিফিকলি কিছু কাজ করছে, অল কাজ করতেছে না, তারা H1 ট্যাগ, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন, মানে স্পেসিফিকলি 4 থেকে 5টা কাজ করে দিচ্ছে এরকম। সো আপনি একটা ক্ষুদ্র নিশ নিয়েও কিন্তু এখান থেকে শুরু করতে পারবেন। বাট এখানে মনে রাখবেন যত লার্নিং
তত আর্নিং। ঠিক আছে, আপনার জানার পরিধি বেশি থাকলে আপনি দেখা যায় যে একটা দুটো ক্লায়েন্ট দিয়ে এনাফ, আপনি অনেক সার্ভিস প্রোভাইড করতে পারবেন তাদেরকে। মার্কেটিং এর এই যে এত এত আমাদের সেক্টর আছে এখানে, আপনি প্রত্যেকটা সেক্টরেই ওর কিন্তু কাজের প্রয়োজন বা চাহিদা আছে, সেগুলো তাকে জাস্ট যদি একটু এক্সপ্লেইন করতে পারেন, বোঝাতে পারেন, কনভিন্স করতে পারেন, দেখা যাবে যে আপনার এত বেশি ক্লায়েন্ট প্রয়োজন হয় না। ঠিক আছে, দেন হচ্ছে আহ আচ্ছা, ওকে। সো ইমেল মার্কেটিং এর ম্যাট্রিক্স এর একটা কি পার্ট পয়েন্ট ছিল। আচ্ছা, এই যে ইমেল মার্কেটিং ম্যাট্রিক্স এন্ড কেপিআই, আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন রানিং বা একটা ক্যাম্পেইন যখন স্টার্ট হবে, বা একটা ক্যাম্পেইন স্টার্ট হবে না, ক্যাম্পেইনটা আপনার কমপ্লিট হওয়ার পরে স্ট্যাটিস্টিক্স, ওখানে অ্যানালাইটিক্স নামে অপশন দেখেছিলাম আমরা, তাই না? বাম পাশে কিন্তু অ্যানালাইটিক্স অপশন ছিল। এটা হচ্ছে আপনি প্রত্যেক প্ল্যাটফর্মে পাবেন। আপনার ওয়েবসাইটের অ্যানালাইটিক্স মেজারমেন্ট করার অপশন আছে না, গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালিটিক্স আছে হচ্ছে আমাদের গুগলে বা আমার ওয়েবসাইটের হচ্ছে অ্যানালিটিক্স বা পারফরমেন্স মেজার করার জন্য। সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা আলাদা ইনসাইট আছে, তাই না? সো তেমনি আপনার যে একটা ইমেল ক্যাম্পেইন রান করলেন, সো এটার পারফরমেন্স মেজার করার জন্য হচ্ছে আপনার আমাদের অ্যানালিস্টটা একটু আমাদের অ্যানালাইসিস করতে হবে। সো এখানে হচ্ছে আপনার আরেকটা আছে কেপিআই। আচ্ছা, কেপিআইটা হচ্ছে আপনার কি পারফরমেন্স ইন্ডিকেটরস। ঠিক আছে, মানে ওই যে একই বিষয় যে আপনার পারফরমেন্সটা আসলে কেমন হলো, একটা যে আপনি ক্যাম্পেইন রান করলেন আর আপনার যে রেসপন্সটা কেমন আসছে বা তার বিপরীতে আপনার রেজাল্টটা কি আসলো, এই বিষয়গুলো আসলে আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে হয়। তো এখানে হচ্ছে কিছু কিছু কি ফ্যাক্টরস আছে, লাইক হচ্ছে আপনার আমাদের অ্যাড এর ক্ষেত্রে আমরা সিপিসি রেট দেখতাম, যে কস্ট পার ক্লিক, যে পার ক্লিকে আমার আমার এই লিঙ্কে ক্লিক করে পার ক্লিকে আমার কেমন খরচ হলো, তাই না? তো এখানেও কিন্তু আমাদের একটা রেট আছে সিটিআর রেট। তো এটা হচ্ছে আহ আমাদের ইমেলের ক্ষেত্রে আমরা যে বাটন ইউজ করি না, বা কল টু অ্যাকশন একটা বাটন দেই না, যে সাইন আপ বা ওয়াচ নাও দ্য ভিডিও বা রিড দ্য ব্লগ বা গেট দ্য অফার, এরকম কিন্তু আমরা ইমেলে একটা বাটন বা হচ্ছে একটা কল টু অ্যাকশন ইউজ করি। সো ওই লিঙ্কে ইমেলের ভেতর যারা ক্লিক, মানে ইমেলটা যাদের কাছে গেছে, কতজন সে লিঙ্কে ক্লিক করেছে, সে রেটটাকে হচ্ছে ক্লিক থ্রু রেট বা সিটিআর একটা রেট আমরা আমরা বলে থাকি। তারপরে একটা ওপেন রেট থাকবে এখানে, যে কতজন ওপেন করেছে। আপনাদের যে প্রমোশনে যে এত এত মেল আসছে, আপনারা সবাই ওপেন করছেন, ওগুলা ওপেন করেন? জি না ম্যাম। ওপেন করেন না। সো আসলে কতজন ওপেন করলো বা কতজন করলো না, এটা কি জানা প্রয়োজন আছে না, যে শালা আমার যে মেলটা আমি পাঠালাম এটা কতটা ভ্যালু ক্রিয়েট করে টু মাই অডিয়েন্সেস, সেটা তো আমাকে জানা উচিত। যে আমি যে মেলটা দিলাম, যে আমি 100 জনকে পাঠালাম, 100 জনের মধ্যে মাত্র একজন ওপেন করছে, তাই না? তাহলে কি লজ্জাজনক হবে নাকি, মানে ভ্যালু নেই আমার ব্র্যান্ডের, এরকম। তাহলে ম্যাম, এটা মেলজিমের কোন সেকশন থেকে অপশন থেকে দেখবো এই হ্যাঁ, এটা দেখাচ্ছি অ্যানালাইটিক্সটা? যাচ্ছি যাচ্ছি এটা দেখাচ্ছি। সো আমাদের এই যে কতজন ওপেন করলো এই রেটটা ওই যে ইনসাইটেই দেখাবে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমাদের ইমেল গুলো নিচে দেখবেন, যে আপনি যদি এই টাইপের মেল না চান, তো আপনি আনসাবস্ক্রাইব করে ফেলতে পারেন, ওখানে কিন্তু ডিফল্টে বাটনটা অ্যাড থাকে। সো ওখানে কয়জন আপনার এটা মানে বোরিং ফিল করে বা বিরক্ত হয়ে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল, মানে আপনার প্রমোশনাল মেল আর তার কাছে যাবে না, আপনার প্রমোশনাল মেল তার কাছে যাবে না, সেটা হচ্ছে সেই ওই ওই স্ট্যাটিস্টিক্স গুলো দেখানোর কথা। এইগুলো দেখায় ম্যাট্রিক্স। আমি একটু ওপেন করি মেল চিম আপডেট
আপডেট আসলে আর ইনফো বাড়বে, এমন না যে আপনার যা ইনফো দিত সে তার কমে গেছে, এরকম না। আমাদের ম্যাট্রিক্স আরো বাড়িয়ে দেখানোর চেষ্টা করবে ডে বাই ডে। অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স এই যে এখানে হচ্ছে আমাদের একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হবে। এখানে হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে অনেক ইনফোই দেখায়, যেমন এই যে টোটাল কয়টা সেন্ড করা হয়েছে, এই যে ওপেন ডেট, এই যে যেটা বললাম আছে। দেখ আমি ভাবছিলাম তো মেল পাঠানো হয় না, এটা তো দেখাবে না। ও আচ্ছা, এটা এটা আমি একটা ক্যাম্পেইন চালিয়েছিলাম, কিন্তু অ্যাকাউন্ট তো ওইটা না, এটা কোনটার, ওইটারই মনে হয় ড্যাশবোর্ড দেখাচ্ছি। আচ্ছা, এটা ইউজুয়ালি আপনারা তো সেন্ড করেনি, আপনাদের এটা ব্ল্যাঙ্ক দেখাবে, মানে টোটাল কয়টা সেন্ড হয়েছে, তারপরে ওপেন রেট কত, এই যে ক্লিক রেট, হ্যাঁ, এই যে সিটিআর যেটা বললাম, আনসাবস্ক্রাইব রেট 40% হচ্ছে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তো এটা হচ্ছে প্রিভিয়াস মেলের থেকে আরো মানে পার্সেন্টেজটা বেশি। পারফরমেন্স ওভার টাইম, এখানে দেখেন আরো বেশ কিছু উইকলি, ডেইলি, ডে বেজ আর মান্থলি বেজ হচ্ছে এখানে ডেটা দেওয়া আছে। টোটাল ইমেল মান্থলিটা যদি দেখি, টোটাল মেসেজ সেন্ড হয়েছে 600টা, ইমেল SMS, এটার আরেকটা আচ্ছা, এই যে প্রিভিয়াস 30 ডেজ এর, ঠিক আছে, রেঞ্জটা এখান থেকে এই যে চেঞ্জ করা যায়, এটা প্রিভিয়াস 30 ডেজ এরটা দেখাচ্ছি। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে দেখবেন এরকম ম্যাট্রিক্স গুলো দেখাবে, যে রিপোর্টস, এক্সপোর্ট করার অপশনও থাকার কথা, একটু দেখি আর দেখে বলতে পারি। বাউন্স রেট একটা অপশন থাকার কথা, দেখাচ্ছে না কেন জানি। কোথায় গেল বাউন্স রেট? বাউন্স রেট হচ্ছে অনেক সময় অনেক মেল যায় না, ঠিক আছে, ডেলিভার হয় না। তো কয়টা আমাদের বাউন্স রেট হলো, হ্যাঁ, কয়টা হচ্ছে আমাদের বাউন্স রেট, কয়টা বা কয়টা মেল যায়নি, এই রেটটা দেখায় অনেক সময়। তো এখানে একটু দেখেন তো শো করছে কিনা। এই যে নাম্বার অফ ওপেন্স, ডেলিভার্ড, ড্রপ অফ, ড্রপ অফটাই হচ্ছে বাউন্স রেট বোঝাচ্ছে মেবি, আলাদাভাবে দেখাচ্ছে না বাউন্স রেট। ঠিক আছে, সো এই ম্যাট্রিক্স গুলো আমরা যখন হচ্ছে রেগুলার বেজে ক্যাম্পেইন চালাবেন, লাইক হচ্ছে আপনাকে যদি জাস্ট খালি আপনাকে বললো যে আমাকে হচ্ছে মেল ক্যাম্পেইন তুমি চালু করে দিবা, সেক্ষেত্রে আপনি কন্টেন্ট করবেন, টেমপ্লেট দিবেন, সেন্ড করবেন, সেক্ষেত্রে ম্যাট্রিক্স নিয়ে মাথা ব্যথা নেই। বাট যখন আপনাকে একটা গোল সেট করে দেবে, তোমার গোল হচ্ছে এরকম, আমাদের মেলের থ্রুতে আমাদেরকে এরকম রেজাল্ট নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আপনাকে ম্যাট্রিক্স নিয়ে মাথা ব্যথা করতে হবে। যে এই মেলটার পারফরমেন্স ভালো হয়নি, তাহলে আমাদের মেলটা আর কি কি আপগ্রেড আনতে হবে, হ্যাঁ, আমাদের মেলটা আরো আই ক্যাচি করতে হবে, আমরা যেই অফারটা দিচ্ছি অফারটাকে আরো এনগেজিং কিভাবে করা যায়, কিভাবে আমরা রেজাল্ট বা আউটপুট আরো বেশি আনবো, তখন সেটা ট্রাই করতে হবে। তার জন্য আপনাকে এই অ্যানালিটিক্স বা ম্যাট্রিক্সটা আপনাকে ক্যালকুলেশন বা এটা একটু আপনার একটু মাথা ঘামানোর বিষয় আছে। বা যদি আপনার রেসপন্সিবিলিটি থাকে যদি জাস্ট এতটুকু, মানে ফ্রিল্যান্সিং, যদি আপনি এজেন্সি আন্ডারে বা বড় কোম্পানি আন্ডারে থাকেন, তখন অনেক ধরনের রেসপন্সিবিলিটি আসবে। বাট যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি, সেক্ষেত্রে দেখা যায় ছোট ছোট কাজে আমাদের ভাগ করে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনাকে হয়তো বললো আমাকে টেমপ্লেটটা বানিয়ে দাও, বা টেমপ্লেটটা বানিয়ে ক্যাম্পেইনটা সেট আপ করে দাও। ঠিক আছে, তখন দেখতে হবে আপনাকে এগুলো। ওকে, আপনাদের তো একটা ওয়েব অ্যানালাইটিক্স, এটার একটা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে, এটা তো এখন আর পাবেন না, ঈদের পরে। এই একটা টপ মডিউল, আর হচ্ছে গুগল অ্যাডস, গুগল অ্যাডসটা এটা বাকি আছে, ট্যাগ ম্যানেজার, 3টা মডিউল। আর রিটার্গেটিংটা হালকা আপনাদের দেখিয়েছিলাম ফেসবুকেরটা, তাই না, একদিন পিক্সেল সেটআপের সময়, এটা আবার দেখবেন। 4টা মডিউল আর আপনাদের বাকি আছে, তাই না? নো, আরেকটা আছে আমাদের টেকনিক্যাল এসইও, না অনেকগুলো মডিউলই বাকি আছে, অনেকগুলোই বাকি আছে, সরি 4টা না, এই যে লোকাল এসইও, তারপর টেকনিক্যাল এসইও বাকি আছে, এই দুটো, 6টা মডিউল, 6টা মডিউল। সো আপনাদেরকে হচ্ছে এই মডিউল গুলা কমপ্লিট করার পরে
ইউজুয়ালি আমাদের একটু মোটামুটি একটু সময় দেওয়া হয় যে আপনাদের পাস্ট বিষয়গুলো ওকে, যেটা বলছিলাম যে আপনাদের ইউজুয়ালি হচ্ছে আহ, এই মডিউলের ক্লাসগুলো শেষ করার পরে দুটো প্রবলেম সলভিং পাবেন আমার সাথে। সো এই প্রবলেম সলভিং এর জন্য আবার দেখা যায় যে ওয়ান উইক করে আপনাদের সময় দেওয়া হয়। মানে প্রথম প্রবলেম সলভিং এর জন্য হচ্ছে 4 দিন মতন বা 5 দিন মতন পাওয়া যায়, পরেরটাতে হচ্ছে সপ্তাহখানেক সময় পাওয়া যায়। কি কারণে? যে আপনাদের যেই বিষয়গুলো দেখানো হলো বা ক্লাস নেওয়া হলো, এখান থেকে কার কি প্রবলেম আছে প্রবলেম গুলো আপনারা প্র্যাকটিস করবেন, করে দেন ওই প্রবলেম সলভিং ক্লাসে ওগুলো নিয়ে আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন, ওগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো। এন্ড দেন হচ্ছে আপনাদের কোর্সটা শেষ হবে, মডিউলের টপিক শেষ হবে, দেন হচ্ছে কোর্স শেষ হবে না, সরি, আপনাদের দেন মার্কেট প্লেসে ক্লাস শুরু হতে অনেকটা সময় লাগবে। কিন্তু কয়দিন সময় লাগবে সেটা আমি বলতে পারবো না, কারণ ওইটা হচ্ছে আমার সাথে ওইটার কোনো আসলে কানেকশন নেই আর। বাট ইউজুয়ালি হচ্ছে 15-20 দিন এরকম সময় লেগে যায়। এবং দেখা যায় যে এই সময়টা কেন দেওয়া হয় 15-20 দিন? 15-20 দিন এই সময়টা দেওয়া হয় এই জন্যই যেন হচ্ছে আপনারা এই বিষয়গুলো আরো প্র্যাকটিস করতে পারেন, যখন মার্কেট প্লেসে ক্লাস শুরু হবে আপনারা যেন সরাসরি মার্কেট প্লেসে জয়েন হয়ে যেতে পারেন। এবং হচ্ছে ওখানে 2-3টা ব্যাচ একসাথে ইউজুয়ালি হয়ে থাকে, সেক্ষেত্রে অন্য ব্যাচগুলো ম্যানেজ হয়ে একসাথে টাইম শিডিউল করতে করতে আপনাদের অনেকটা সময় লাগবে। সো আপনাদের দেখেন ঈদ ঈদ পেয়েছেন, তারপরে আরো কতগুলো আপনারা গভর্নমেন্ট ছুটি পেয়েছেন, অনেকগুলো ছুটি পেয়েছেন না আপনারা এবার? মানে আপনাদের ব্যাচটা অনেকগুলো ছুটি পেয়েছে, এতগুলো ছুটি ইউজুয়ালি অন্য ব্যাচ পায় না। তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে এমনি পিছিয়ে গেছেন, সময়ের দিক দিয়ে কিন্তু আপনারা এখানে এমনি পিছিয়ে গেছেন। এই যে ঈদের বন্ধ আজকে থেকে একদম আপনাদের ক্লাস হবে, দেখেন 15 তারিখে খোলা বলেছে না? 16 তারিখ থেকে ক্লাস রেগুলার। 16 তারিখ থেকে হবে, কি যেদিন খোলা ওই দিন আপনাদের ক্লাস নেই? না না, ইসিগুনে ক্লাস হচ্ছে মানে 16 তারিখ থেকে, হ্যাঁ আপনাদের 16 তারিখ 17 থেকে। তারিখ থেকে, আপনাদের 17 তারিখ থেকে হবে বুধবারে। দেখেন আজকে এক বুধবার, তারপরে বুধবার হবে না, তারপরে বুধবার হবে, তাহলে দেখেন এখানে কতগুলো সময় আপনি পাচ্ছেন। এখানে হচ্ছে অনেকগুলো সময় চলে গেল আপনাদের, তারপরে আরো কতগুলো বন্ধ পেয়েছেন। তারপরে আমার আমার এখানে আবার প্রবলেম সলভিং এর জন্য আবার যদি ওয়ান উইক করে নেন, এখানে হচ্ছে আবার আপনার 10 to 12 ডেজ চলে যাবে। তারপরে হচ্ছে আবার হচ্ছে আপনার মার্কেট প্লেসের গ্যাপ, তাহলে দেখেন আপনাদের কোর্স শেষ হতে হতে একদম বছরের শেষে চলে যাবেন প্রায়। এখন তো তাও হচ্ছে আছেন হচ্ছে মাঝামাঝির একটু আগে আছেন, 4 নম্বর মাস মাত্র স্টার্ট। তো এখানে যদি আর আপনারা 1.5-2 মাস কাটিয়ে ফেলেন, তাহলে দেখা যাবে যে আপনারা অনেকটা মানে বছরের অর্ধেক সময় পার করে ফেলতেছে। আর আপনার শুরু হয়েছে কত তারিখে? 15 তারিখে জানুয়ারি। জানুয়ারি 15 তারিখে। তো সেক্ষেত্রে আপনার যত দেরি করবেন আপনাদের কাজের আগ্রহ আরো কমে যাবে। হ্যাঁ, কাজের আগ্রহ কমে যাবে এবং ডিজিটাল মার্কেটিং এর এত এত টপিক এন্ড সাব টপিকস আছে। আমার মতে কেউ যদি এখান থেকে 4 থেকে 5টা টপিক খুব ভালোভাবে, এত বেশি না, লাইক আপনি সোশ্যাল মিডিয়া নিলেন, বা সোশ্যাল মিডিয়া থেকে সব প্ল্যাটফর্ম না, 3 থেকে 4টা প্ল্যাটফর্ম নিলেন, আর এসইও এর পার্টটা নিলেন, এসইও এর মধ্যে অন পেজটা নিলেন সর্বোচ্চ, অন পেজের সাথে কিওয়ার্ড রিসার্চ থাকবে, তো এইগুলো এই দুটো জিনিস নিয়ে কিন্তু আপনি ইচ্ছা করে মার্কেট প্লেসে যেতে পারবেন। অথবা না, এত কিছু নেবো না, আমি আমি অনলি সোশ্যাল মিডিয়া নিয়ে করবো, সোশ্যাল মিডিয়া অনলি ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে করবো, সেটা নিয়ে আপনি মার্কেট প্লেসে জয়েন হতে পারেন। তার জন্য কিন্তু খুব লং টাইম সময় এখানে মানে স্পেন্ড করে দেন আপনাকে যেতে হবে তা না। আপনি কিন্তু যদি ভালোভাবে স্টাডি করেন, অবশ্যই স্টাডিটা করে যেতে হবে, আপনার কাজের কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করে দেন যেতে হবে মার্কেট প্লেসে। আদারওয়াইজ তো আপনাদেরকে বলেছি যে এখানে কত ভাবে যে আপনারা আহ ক্ষতির সম্মুখীন হতে পারেন, বা কত যে ধরনের যে ঝড় তুফানের সম্মুখীন হতে পারেন যদি একটু স্কিল না হয়ে যান। তো সেক্ষেত্রে আপনাদের যদি একটাকে ক্ষুদ্র নিশ নিয়েও যদি কাজ করতে চান, যে আমি অনলি ইনস্টাগ্রাম প্রমোশন নিয়ে কাজ করবো, বা আমি ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার হব, যে ইনস্টাগ্রামের এভরিথিং দেখবো আমি, প্রমোশন থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েশন বা যা যা আছে সকল কিছু, মিডিয়া ফাইল ক্রিয়েটিং সকল কিছু করবো অনলি এই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম নিয়ে যদি আপনি কাজ করেন, দেখবেন অনেক ইনস্টাগ্রাম মার্কেটার আছে অনলি ইনস্টাগ্রাম মার্কেটিং ই করছে, তারা টপ রেটেড সেলারও পাবেন, লেভেল 2 সেলার পাবেন, অনেক অনেক রিভিউ, অনেক অনেক কাজ করেছে। একটা ক্ষুদ্র নিশ নিয়ে শুরু করা যাচ্ছে, তার জন্য কিন্তু এমন না যে আপনাকে 1 বছর সময়
এখানে আপনি দিয়ে তারপর আপনি যাবেন এরকম না, কিন্তু যদি আপনি মোটামুটি আপনাদের টপিকে যে বিষয়গুলো আছে এগুলো যদি ব্রেনে নিতে পারেন খুবই ভালো। যা যা আছে যে আসলে এসইওটা কিভাবে পারফর্ম করে আপনি জানেন, হ্যাঁ আর্টিকেল সাবমিশনটা আসলে জিনিসটা কি কিভাবে পারফর্ম করে আপনি জানেন, ক্লায়েন্টকে ডিসিশন দিতে, ক্লায়েন্টের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিতে আপনার এগুলো কাজে লাগবে। এবং আপনার তো কিছু ধারণা আছে, আপনি অ্যাসাইনমেন্ট করেছেন, আপনি জানেন ওয়েব টু কিভাবে টামলারে করতে হয়, আপনি ওই অ্যাসাইনমেন্ট করেছেন, আপনার আইডিয়া আছে। আর যখন ক্লায়েন্ট পাচ্ছেন তখন ওটা আপনি একটু ভালোভাবে এক্সপ্লোর করবেন, ওটা নিয়ে রিসার্চ করবেন। রিসোর্সের তো অভাব নেই, অন গুগল আর হচ্ছে ইউটিউব অভাব নেই রিসোর্সের। তখন আপনার যেই আননোন থিংটা আসছে, আপনি ইউজুয়ালি হচ্ছে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখন ওয়েব টুর জন্য আসছে টামলারে মার্কেটিং করাতে এক ক্লায়েন্ট, তখন আপনি কি তাকে ছেড়ে দিবেন? অবশ্যই না, আপনার ওই ক্লায়েন্ট দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করাচ্ছে আপনাকে দিয়ে। তখন আপনি কি করবেন? ওটা নিয়ে একটু কম জানেন বাট আপনি জানেন জিনিসটা, তখন আপনি রিসার্চ করে ওইটা আপনি পারফেক্টলি ডেলিভার করতে পারবেন। বাট আপনার যখন একবারে কিছুই ধারণা থাকবে না থাকবে কোনো কাজ সম্পর্কে, তখন কিন্তু আপনি কনফিডেন্স পাবেন না, এবং হচ্ছে দেখা যায় আসলে আহ যে ক্লায়েন্ট গুলো চায় যে না সে তো মার্কেটিং ভালো করছে সো সে আমার অন্য কাজগুলো দেখুক, তখন যখন এগুলো আপনি প্রোভাইড করতে পারবেন না, তখন দেখা যায় যে যে আপনার ভরসাটা একটু কমে যাবে, না ওর ক্যাপাসিটি পর্যন্ত। ঠিক আছে, সো আমি আপনাদেরকে ঈদের পরে যখন ক্লাস আমাদের শুরু হবে, আশা করি আর মানে অফ পাবেন না, সো তখন কিন্তু আপনাদের প্রবলেম সলভিং এর জন্য অফ টাইম দিব না। ঠিক আছে, এখন এই যে অনেকদিন কয়দিন হচ্ছে কাউন্ট করেন তো, কালকে থেকে 17 তারিখে 10 শুরু দিন হয়। ম্যাম। 10 দিন ম্যাম। 10 দিন হচ্ছে ঈদ, ঠিক আছে, ঈদ ঈদ সেলিব্রেশন হবে, ঈদ সেলিব্রেশন করবেন এবং পাশাপাশি কাজেরও প্র্যাকটিস করতে থাকবেন। এবং যারা হচ্ছে জব করেন বা বেশি বিজি থাকেন, ঈদ তো হচ্ছে তাদের জন্য পারফেক্ট ডে না প্র্যাকটিসিং এর জন্য। ঈদের দিনগুলো মানে আপনি ঈদের দিনটা হচ্ছে আপনি ফুললি হচ্ছে আপনি টাইম দেন, বাট পরের যে ডেজ গুলো পাবেন আপনি 3-4 দিন বা যাই পাচ্ছেন না কেন, আপুরা একটু সময় পাবেন, বাচ্চাদের স্টার্টিংটা হবে আর একটু পরে। তো সেক্ষেত্রে এই প্র্যাকটিসিংটা এই টাইমটাতে করে ফেলার চেষ্টা করবেন, যে ঈদের তো বন্ধ দিয়েছে মানে তো আমাদের ছুটি, আমাদের সব অফ, এটা মনে করবেন না। এই প্র্যাকটিসিংটা এখন করবেন, এবং আমরা হচ্ছে আমাদের টপিক গুলো শেষ, মডিউলটা শেষ হলে দেন হচ্ছে আমরা প্রবলেম সলভিং এর জন্য এত সময় দিব না, এবং আপনারা তখন আমি চাইবো রিকোয়েস্টও করবেন না, রিকোয়েস্ট করবেন না আপনাদের ভালোর জন্য। আপনাদের ভালোর জন্য কি কারণে, নাহলে আপনাদের কিন্তু দেখবেন আপনাদের আরো না হলে মিনিমাম 2 মাস লাগতে পারে। কারণ ইউজুয়ালি অধৈর্য হয়ে যায় সবাই, যে মেসেঞ্জার গ্রুপে এত মেসেজ করে আমাদের ইসিকন ইয়াকে মেনশন করে কবে শুরু হবে আমাদের ইয়া ক্লাস কি বলে মার্কেট প্লেসে বা ক্লাস কবে শুরু হবে, কবে শুরু হবে, এরকম করতে করতে একসময় শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের বোরিংটা লাগবে না যদি আপনারা ওই টাইমটাকে একটু শর্ট করে আনেন, এবং প্র্যাকটিস এই সময়টা যদি কাজে লাগাতে পারেন, তখন দেখা যাবে ওখানে আপনি হচ্ছে 1 সপ্তাহ বা 8-10 দিন আপনি সময় সেভ করতে পারছেন, এটা আপনাদের জন্য ভালো। আর যদি আপনারা রিকোয়েস্ট করেন আমি আবার দিতে পারবো হয়তো বা, বাট দিলে কি হবে আপনাদেরই আরো ক্ষতিগ্রস্ত হবেন, আপনাদের অনেক লেট হবে, তখন দেখা যায় যে এই যে ঝরে পড়ার সংখ্যাটা আরো বেড়ে যায়, ঝরে পড়ার সংখ্যা আরো বেড়ে যায়, ইন্টারেস্ট হারিয়ে ফেলে। এই কারণে এটা আপনার ঝটপট করে ফেলা এটাই ভালো। ইন্টারেস্ট থাকতে থাকতে এখন স্টাডিতে আছেন, স্টাডিতে থাকাকালীন সময়ে দেখা যায় যে আমার এই পুরো কোর্সটা যদি আপনার গ্যাপ না যায় ভালোভাবে কমপ্লিট করা যায়। ঠিক আছে, আচ্ছা আপু, এই সার্টিফিকেট যে জিনিসটা, এটা কি ওই মার্কেট প্লেসের ক্লাস কমপ্লিট হওয়ার পরে দিবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম? একদম আর মার্কেট প্লেসের ক্লাস কমপ্লিটের পরে। আচ্ছা, এটা কি হার্ড কপি দেবে না সফট কপি? দুটোই পাবেন, সফট কপি থাকবে আপনার প্রোফাইলে, আপনার যে প্রোফাইলে লগ ইন হয়েছে ওই প্রোফাইলে সফট কপিটা দেখতে পাবেন, ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন অন সোশ্যাল মিডিয়া। এন্ড হার্ড কপি নিতে চাইলে ওই যে একটা অ্যামাউন্ট আপনাকে ডেলিভারি চার্জ পাঠাইতে হয়, পাঠায় দেবে। ওগুলো বলে দিবে লাস্ট ক্লাস যেদিন হবে আমার সাথে আপনাদের, ওই দিন ভাইয়া আবার জয়েন হবে, কোনো না কোনো ভাইয়া বা আপু জয়েন হবে ইস্যুগঞ্জ থেকে, জয়েন হয়ে আপনাদেরকে বলে দেবে নিয়মগুলো, আপনাদের এই যে এই সার্টিফিকেট পাওয়া বা এই যে সাপোর্ট রিলেটেড ওই দিন যে কোশ্চেন করছিলেন এগুলো কিভাবে পাবেন নেবেন এগুলো বলে দিবে। জি ধন্যবাদ ম্যাম। নাজমুল ভাই আরো 3 মাস চাচ্ছেন, আচ্ছা আপনাকে 3 মাস দেওয়া হলো, প্র্যাকটিস করেন। অনেকে আছে যে গ্যাপ পড়ে গেছেন, ক্লাস মিস গেছে, সেগুলো সময় নিয়ে করেন, বাট আপ টু ডেট আমি যেটা বললাম থাকতে পারলে ভালো, অনেক ভালো। আপ টু ডেট থাকতে পারলে আপনার ইন্টারেস্ট লস্ট হবে না, আদারওয়াইজ ইন্টারেস্ট লস্ট হয়ে যায় একসময়।
ওকে, আর কোনো ম্যাম কোশ্চেন? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। ম্যাম আচ্ছা, আমাদের যে ক্লায়েন্টরা কাজ দিবে, তো কেমন সময় লাগবে সেই কাজগুলো করে দিতে? কতদিন সময় দেয়? সময়টা আপনার গিগে আপনি যে টাইম নেবেন তাই, তার কোনো তাড়া নাই। কিছু কিছু ক্লায়েন্টের তাড়া থাকতে পারে, তাড়া থাকলে আবার এক্সট্রা চার্জ করা যায়। যে ক্লায়েন্ট আবার তাড়া দিবে ওটা আমাদের গিগে অপশনই আছে, অপশন আপনি এনাবল করে রাখতে পারেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি যেটাকে বলা হয়। লাইক হচ্ছে আপনাকে হচ্ছে 100 পিস ড্রেস বানাইতে দিছে 7 ডেজ এর জন্য। এখন সে বলতেছে না আমাকে 5 ডেজ এর মধ্যে দিতে হবে, ঠিক আছে 5 ডেজ এর মধ্যে আমি হচ্ছে এক্সট্রা ওভারটাইম করিয়ে আমার ওয়ার্কারদেরকে দিয়ে আমি সেটা তোমাকে প্রোভাইড করবো, তার জন্য আমাকে এক্সট্রা পে করতে হবে। সো ওটা হচ্ছে আবার আপনি এক্সট্রা ডেলিভারি মানে এক্সট্রা হচ্ছে সার্ভিস ফি আপনি ওখানে নিতে পারবেন, নেওয়া যায়। এবং টাইমটা হচ্ছে আপনি বুঝিয়ে দিবেন কতদিন লাগতে পারে, এবং হচ্ছে ইউজুয়ালি যতদিন লাগে তার থেকে আমরা বেশি একটু সময় নেই। কারণ কি আপনি তো একটা ক্লায়েন্টের কাজ করবেন এরকম না, আপনার তো অনেকগুলো ক্লায়েন্ট থাকতে পারে। তখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ করতে লাইক হচ্ছে আপনার সময় লাগবে আধা ঘন্টা বা 1 আওয়ার বা 1 ডে, সেক্ষেত্রে আপনি সময় নেবেন 5 ডেজ, ঠিক আছে। বাট আপনার কাজ হয়ে গেল, আপনি ডেলিভার দিয়ে দিতে পারবেন এনি টাইম। আপনার 2 ডেজে হয়ে গেছে, আপনি ডেলিভার দিয়ে দিতে পারবেন, এমন যে 5 ডেজ পরে আপনাকে ডেলিভার করতে হবে আপনার অর্ডারটা। ম্যাম আরেকটা আমার সমস্যা, সেটা হচ্ছে আমি তো ক্লাস 9-এর যে অ্যাসাইনমেন্ট ছিল আমি সেটা সাবমিট করেছি, কিন্তু আমার যে ইমেল আসছে সেখান থেকে যে আমি নট সাবমিটেড, লেট কেন সেটা লেট বুঝলাম সাবমিট ছিল মনে হয় আপু, ওটা বুঝছেন? না। না ম্যাম, আমি সময় মতোই দিয়েছি, সবগুলো অ্যাসাইনমেন্ট সময়ের আগেই দিয়েছি। সময়ের আগে দিয়েছেন কেন আপনাকে দেখাবে? আচ্ছা, আমি 9 নাম্বার ক্লাসেরটা তাই না, আমি দেখছি দাঁড়ান। এটা আপনার জি ম্যাম। ওয়েবসাইটে শেয়ার করেছিলেন তাই তো? জি ম্যাম। আচ্ছা, এই যে এখানে হ্যাঁ লিঙ্ক আপ তো হয়নি আপু এখানে। জি ম্যাম, এটাই করেছিলাম, যেভাবে আপনি দেখিয়েছিলেন সেভাবেই। এখানে লিঙ্ক হয়নি তো আপু। ট্যাগটা দেখতে পারলে আমি আরেকটু বুঝতে পারতাম, ট্যাগটা না দেখলে আপু বোঝা যাচ্ছে না তো। টেক? কোন টেক? যে অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করেছেন আপু, একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছেন না, ট্যাগে অবশ্যই কিছু স্পেস হয়তো বেশি দিয়ে ফেলেছেন, কম দিয়ে ফেলেছেন, বা একটা কোনো রিলেশন মিসিং আছে, কোনো না কোনো একটা কিছু মিসিং আছে। হ্যাঁ, আপনি ওইটা ম্যাম এই একটা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাই সিলেক্ট করেছিলাম, অ্যাঙ্কর টেক। আচ্ছা, এখন আমাকে ওটা হয় স্ক্রিনশট দিয়ে আপনি দেখাতে পারেন, অথবা আপনি ওটার স্ক্রিনশট আমাকে পাঠান এখানে। আপনার এখানে স্ক্রিনশট পাঠালেই সব থেকে ভালো হয়। স্ক্রিনশটটা পাঠিয়ে দেন, আমি একটু দেখে বলতে পারবো যে এখানে ট্যাগটা কোথাও ভুল হয়েছে কিনা। অথবা গ্রুপেও যদি শেয়ার করেন, কেউ না কেউ যারা করেছে অবশ্যই এটা একটা সলিউশন দিতে পারবে। মানে যে মেসেজটা আমি করেছিলাম, কমেন্টটা করেছিলেন হ্যাঁ সেটা, হ্যাঁ 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 হ্যাঁ। সেটা তো আপনি যে দেখলেন না ওই ইয়াতে যে পাবলিশ হয়েছে সেটুকুই তো। ও আচ্ছা, ওটা তো পাবলিশ করে দিছেন, ওটা তার তার আরেকটা কমেন্ট করেন আপনি, সেম ট্যাগটা ইউজ করে আরেকটা কমেন্ট করেন, একটা দিয়ে একটাতে হয়নি হয়তো বা কোনো ভুল আছে, আরেকটা করেন আচ্ছা তাহলে। আরেকটা ট্রাই করেন, তো মাল্টিপল ট্রাই করলে কোনো প্রবলেম নেই। আচ্ছা আপু, আপনি ম্যাম কি 9 নাম্বারে আরেকটা। কি কমেন্টে দিয়েছিলেন আপনার অ্যাসাইনমেন্টটা? না ম্যাম, আমি তো সাবমিট করেছি, আমার এখানে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, কিন্তু আবার ক্লিক করলে আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট ছিল সেখানে নিয়েও যাচ্ছে। ও আচ্ছা, তাহলে আপনার মেলটা একটু বলেন, আমি চেক করতেছি। মেলটা হচ্ছে রিনতাহা 2021 আচ্ছা না, এখানে নাম, @gmail.com। এটার নাম দেখাচ্ছে, নামটা বলেন তাহলে। নাম দেখেন তো কোনটা আপনারটা, মেলটা। এখানে তো মেল দেখা যাচ্ছে না। না মেল না তো, মানে নাম, আপনার নামটা কি দেওয়া আছে এখানে গুগল? সামিয়া, সামিয়া দেওয়া কিন্তু। তো সামিয়া আছে দেওয়া দেখছি। সামিয়া দেওয়া, এই যে সামিয়া দেওয়া আছে। আপনার তো নাম্বার দেখছি না, দাঁড়ান একটু ওপেন করি। ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েশন ছিল তাই তো? ইনস্টাগ্রাম জি প্রোফাইল, ম্যাম। ওকে নাম্বার দিয়ে দিয়েছে, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারেন, সময় আছে আমাদের, ফাইবার বা কাজ রিলেটেড বা এনিথিং। ম্যাম আরেকটা বিষয় আমি বলি, মানে ভয়েই বলি, সেটা সেটা হচ্ছে আমি একটা কমেন্ট করেছিলাম
মানে ব্লগ কমেন্টিং আপনি যেভাবে দেখিয়েছিলেন সেটা আমি একটা ওয়েবসাইটে করে ফেলেছিলাম। তো মানে আমার মনে হয়েছে যে ঠিক মতন হয়নি, মানে অ্যাঙ্কর ট্যাগটাও ঠিক মতন হয়নি। আর কি কমেন্ট করেছি এআই থেকেই করেছিলাম, পরে বুঝতেছিলাম না যে কমেন্টটা ঠিক মতন হয়নি, কিন্তু পরে আর কমেন্টটা দেখতে পাইনি আমি। না আপু, এটা পাবলিশ হলে ওটা আর আপনি ওখানে দেখতে পাবেন না যতক্ষণ না ওদের ড্যাশবোর্ড থেকে ওটা অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করলে আপনি দেখতে পেতেন, অ্যাপ্রুভ করবে না যদি মনে হয় যে এটা ন্যাচারাল না, কমেন্টটা ন্যাচারাল যেহেতু মনে না হয় এটা অ্যাপ্রুভ করবে না, ওরা ট্র্যাশ ফোল্ডারে ফেলে দেবে। ও আচ্ছা। ম্যাডাম ফাইবারের স্কিল টেস্টের ব্যাপারটা একটু আলাপ করলে ভালো হতো। এবারে স্কিল টেস্টের আগে হচ্ছে আসবে ইংলিশ টেস্ট। ইংলিশ। আপনি যখন কোনো গিগ দিতে চাবেন, এখন অলমোস্ট সকল ধরনের গিগে ইংলিশ টেস্ট চায়। মানে গিগটা পাবলিশ করার সময় বলবে যে তোমাকে একটা ইংলিশ টেস্ট দিতে হবে। সেই ইংলিশ টেস্টের নাম্বার থাকবে হচ্ছে 40 মার্কস, 40 মার্কস ফর 40 মিনিটস। এন্ড হচ্ছে আপনার ওখানে কোশ্চেন গুলো গ্রামাটিক্যালি আসে, হ্যাঁ মোস্টলি গ্রামাটিক্যালি ইন্টারমিডিয়েট লেভেলের গ্রামার, বা যারা জব প্রিপারেশন নিচ্ছে বা নিয়েছে তাদের জন্য আর একটু ইজি হবে ওই টাইপের গ্রামার গুলো আসে। এবং ওই গ্রামারে হচ্ছে আপনার 10 এর মধ্যে মনে হয় 6.5 এ মনে হয় আপনাদের 5 নাম্বার, বললো মার্কেট প্লেসে ক্লাসে বলে দেবে। আমি নেই না তো ইউজুয়ালি, তো রাইট নাও কত মার্কিংটা জানা নেই। একবার দিতে হয়, এটা এমন না যে বারবার দিতে হবে। আমি যখন একদম প্রথম গিগ দেই তখন দিয়েছিলাম, আমাদের এটা বারবার দিতে হয় এরকম না। তো এটা পাস করতে হবে। লাইক হচ্ছে আপনি কপি করে এখান থেকে প্রশ্ন চ্যাট জিপিটিতে নিয়ে বা গুগলে নিয়ে পেস্ট করে আবার যে এখানে অ্যান্সার দিবেন, এটা করতে পারবেন না। আপনি যখন এক্সামটা স্টার্ট হয়ে যাবে, হ্যাঁ টাইম কাউন্টডাউন স্টার্টিং হয়ে যাবে, তখন কিন্তু আপনার ট্যাব চেঞ্জ করা যাবে না। ট্যাব চেঞ্জ করলে সেটা আপনার ক্লোজ হয়ে যাবে এক্সামটার সাথে সাথে। কারেন্ট চলে গেল, ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেল, আপনার এক্সাম ক্লোজ হয়ে যাবে এবং আপনি আরেকবার রিটেক দেওয়ার টাইম পাবেন। দেন সেকেন্ড টাইমও যদি এরকম কোনো অঘটন ঘটে যে ফেল করছেন বা ক্লোজ হয়ে গেছে কোনো কারণে, তখন কিন্তু আপনাকে 3 মাসের জন্য আপনাকে গিগ পাবলিশিং এর জন্য আপনাকে এখানে পজ করে রাখবে, আপনাকে যে পাবলিশ করতে দিবে না। আফটার 3 মান্থস লেটার আপনাকে এগেন 3 মান্থস লেটার আপনার হচ্ছে আবার আপনাকে এক্সাম দিয়ে তখন গিগ দিতে হবে। সো এখানে একটু কেয়ারফুল হতে হবে যে স্টার্ট করলাম দিলাম, হলো হলো, না হলো না হলো, এরকম না। আর স্কিল টেস্ট হচ্ছে স্পেসিফিক কিছু কিছু গিগের ক্ষেত্রে দিতে হয়। লাইক আপনি যখন এসইও গিগ পাবলিশ করবেন, স্কিল টেস্ট যাবে, ওই এসইও রিলেটেড বিভিন্ন কোশ্চেন যাবে, কোশ্চেন আস্ক করবে, সেক্ষেত্রে ওই ইয়াগুলোতে পাশ করে যেতে হবে। এবং ইংলিশ টেস্ট যেগুলো, যে আসলে যেটা মানে মানে নিয়ম যেটা আর কি, যে মিনিমাম এতটুকু ইংরেজি নলেজ আমাদের থাকা উচিত টু জয়েন এনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সো এতটুকু ইংলিশের জন্য কিন্তু তারা পরীক্ষাটা করতেই পারে, এটা এমন কঠিন কিছু না। যে আসলে এতটুকু মিনিমাম আমাদের ইংলিশের জ্ঞান আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কানেক্ট হতে চাচ্ছি। কারণ এখানে আপনার অল কান্ট্রি ক্লায়েন্ট, মানে ওই ক্লায়েন্টের ভাষা যাই থাকুক না কেন, মেইন ল্যাঙ্গুয়েজ যাই থাকুক না কেন, সবাই কিন্তু ইংলিশেই আপনার সাথে কনভারসেশন করবে। আপনার কাজগুলো ম্যাক্সিমাম ইংলিশেই করতে হবে, তাই না? ইংলিশে সবগুলো কাজ। এবং তারপরে যদি ভয় থাকে যে না আমি ইংলিশে একটু দুর্বল আছি, সেক্ষেত্রে যে একটু ভালো পারে তাকে সাথে বসিয়ে নিয়ে এক্সামটা দিতে দেওয়ার চেষ্টা করা লাগবে। অথবা আপনি যদি একটু সার্চ করে দেখতে চান, সেক্ষেত্রে আপনার 2টা ডিভাইস পাশাপাশি রাখতে হবে। ওই সেম কোশ্চেনটা ওখানে একটু আপনার এবার এক্সপার্ট হইতে হবে। লাইক আমার একটা কোশ্চেন এখানে আসছে, একটা লাইক একটা প্রিপোজিশন আসছে, তখন সেমটা আমি আমার মোবাইলে বা আমার অন্য একটা ডিভাইসে আমি টাইপ করে অ্যান্সারটা বের করার একটা ফাস্ট ক্যাপাসিটি আমার থাকতে হবে। আমার অনেক সময় লাগতেছে, টাইপ করো, দেখো, লেখো, দেন সার্চ করো, অনেক একটা প্রশ্নের জন্য আমার 1 মিনিট উপর চলে যাচ্ছে, তাহলে হবে না। আপনি লাইক ভয়েস টাইপিং করলেন মোবাইলে, ভয়েস টাইপিং করে চ্যাট জিপিটিতে খুব ফাস্ট আপনি দিলেন, দেখে অ্যান্সার পালেন, আবার অ্যান্সার অনেক সময় সঠিক দিবে না, তখন আপনাকে নিজেকে একটু অ্যানালাইসিস করা বুঝতে হবে, বা অনেকগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছে, আপনাকে ওখানে সঠিকটা খুঁজে নিতে হচ্ছে। তো এগুলো একটু যদি একটু চালু হতে পারেন, সেক্ষেত্রে আপনি অন্য ডিভাইসে, মানে আপনি যে ডিভাইসে এক্সাম দিচ্ছেন ওইটাতে না, পাশে একটা ডিভাইস থাকবে, ওইটার হেল্প নিয়ে করতে পারবেন। টাইপিং এ আপনি ফাস্ট, বা আপনি ভয়েস টাইপিং করছেন, বা রাইটিং এ ফাস্ট, ঠিক আছে? ম্যাম এটা কি আমাদের জানিয়ে তারপরে আসবে নাকি যে কোনো সময় আসতে পারে এক্সামটা? এক্সামটা যখনই গিগ দিতে যাবেন, ক্রিয়েট গিগে ক্লিক করবেন বা অ্যাকাউন্টে সাইন আপ করবেন, অ্যাকাউন্টটা ও অ্যাপ্রুভ হবে, যে কোনো সময় আসতে পারে। ও আচ্ছা। আর এটা আসবে প্রশ্ন আকারে আসবে, এমসিকিউ? হ্যাঁ এমসিকিউ, লিখতে হবে না, রাইটিং না, জাস্ট অনলি এমসিকিউ, নো নেগেটিভ মার্ক মেবি।
ম্যাম, ফ্রিল্যান্সিং সেক্টরে সফলতার কিছু মূল মন্ত্র বললে উপকার হইতো। ভাই সফল হলে মানুষ কত ধরনের মন্ত্রই বের হয়। মেন তারপরে মন্ত্র বেসিক কিছু তো মন্ত্র থাকে না হচ্ছে ম্যাম। আপনার আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা শক্তি এবং হচ্ছে আপনার প্রচেষ্টা। কিন্তু তারপরেও হচ্ছে মন্ত্র মনে করেন যে আপনি আসলে আহ আপনি এখানে জয়েন হলে আপনাকে একটু মানে এখানে একটু হতে হবে যে আসলে আমাকে কখন কোন স্টেপটা নিতে হবে। মানে ফাইবার প্ল্যাটফর্মটা মানে আমি শুরু থেকে অনেক ভয় পাই, মানে যখন যেখানে যে টিউটোরিয়াল দেখেছি যার কাছে শুনেছি যেটা খুব রেস্ট্রিক্টেড, মানে যে কোনো সময় যে অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সো ওই প্রিপারেশন নিয়েই জয়েন হয়েছে যে আমার যখন তখন অ্যাকাউন্ট আমার নাই হয়ে যেতে পারে। সো আমি যে কোনো স্টেপ নিতে আমি ভয় পেতাম, যেখানে যেন একটা একটা যে স্টেপ নিব যে বা আমি এই জিনিসটা একটু এক্সপ্লোর করবো, ওই জিনিসটা আমি ভয় পেতাম। বা মানে খুব কেয়ারফুলি আপনার অ্যাকাউন্টটাকে একটু টিকায় রাখার চেষ্টা করবেন। যদি অ্যাকাউন্টটাকে একটু টিকায় রাখতে পারেন, এমন আছে যে আপনার টপ রেটেড অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, ওদের পলিসি কোনোভাবে ব্রেক করা যাবে না। পলিসি কোনোভাবে ব্রেক করা যাবে না, মানে এমন কোনো কনভারসেশন হবে না ক্লায়েন্টের সাথে যার কারণে আপনাকে ব্যান করে দেবে। আপনার পার্সোনাল তথ্য আদান প্রদান করতে পারবেন না। এই জিনিসগুলো কেয়ারফুল থেকে আপনার অ্যাকাউন্টটাকে টেকানোর চেষ্টা করবেন, নাম্বার ওয়ান। এন্ড দেন হচ্ছে আসলে আপনি কাজে আপনাকে যেটা বললাম 60 to 70% যদি আপনার কনফিডেন্স থাকে, কাজ নতুনদের জন্য সহজ পাওয়া ওখানে, নতুনদের জন্য সহজ। এখন আমরা তো একসময় নতুন ছিলাম তাই না? যারা লেভেল 1 লেভেল 2 টপ রেটেড বা কাজ করছে সবাই তো নিউ ছিল। সো আমরা যদি কাজ না পেতাম আমরা নতুন থেকে কিভাবে পুরনো হতাম, জুনিয়র থেকে কিভাবে সিনিয়র হতাম, তাই না? তো ওখানে কিন্তু নতুনদের কাজ পাওয়ার সুযোগ অনেক বেশি, কারণ কি ওখানে স্মল বিজনেস ওনার যেগুলো আছে ওরা ফিল্টারিং এ করে হচ্ছে নিউ সেলারদের। ওই যে বিগিনিং এ যদি আপনি তাকে কনভিন্স করতে পারেন, বিগিনিং এ একটা ক্লায়েন্ট যদি কনভিন্স করতে পারেন, আপনার একটা ক্লায়েন্ট এনাফ, একটা ক্লায়েন্ট এনাফ আপনার জীবন জীবিকা চলার জন্য। বাট আসলে আমাদের তো আসলে যত পাই তত চাই, তাই না? আমাদের তো সিস্টেমই এটা, মানব জাতির যে আমরা যত পাই তত চাই। তো চাহিদা। হ্যাঁ, আমাদের মনে করেন যে ডিমান্ড বেড়ে যায়। সো তখন দেখা যায় যে ওই যে দেখেন না, রাত জেগে দিন জেগে একদম পরে রাত দিন জেগে হচ্ছে না, তখন একটা এজেন্সি, মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সারই হচ্ছে দেখেন এজেন্সি বেস কাজ করতেছে। ঠিক আছে, এজেন্সি বেস কাজ করে, কারণ এখানে দেখা যায় যে ওই যে ফ্রিল্যান্সিং কাজ তো ছোট ছোট, প্রজেক্ট অনেক, ক্লায়েন্ট অনেক, ক্লায়েন্টের সাথে মিটিং এই তো অনেক সময় চলে যায়। একটা ক্লায়েন্টের সাথে আপনার মিটিং হবে মানেই তো আপনার এখানে অনেক সময় চলে যাবে। এবং মিটিং না, আপনার ডেইলি কনভারসেশন, যেমন আমার 3টা ক্লায়েন্টের সাথে ডেইলি তার মানে ডেইলি কন্টেন্ট নিয়ে মোটামুটি 10-15 মিনিট তাদের সাথে আমার কনভারসেশন চলে। তো এরকম আবার সবাই হবে না, এমন ক্লায়েন্ট আছে আপনার অর্ডার প্লেস করে চলে গেছে, ওর আর কোনোদিন খবর নাই, তাকে মনে করেন নক দিয়েও পাচ্ছেন না। তারপরে এমন এমন সিচুয়েশন হয়, হয় অর্ডারটা নিজে থেকে ক্যান্সেল করতে হয়, অথবা যদি কমপ্লিট করে ফেলে ডেলিভার করে দিতে হয়, তার আর রেসপন্স বা তার কোনো খোঁজ খবর আর নাই এই ফাইবারে, সে আর অ্যাক্টিভ হয় না এই দুনিয়ায়। এরকম অবস্থা। তো ম্যাডাম, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেন আসলে এতগুলা জিনিস কাজ করা পাশাপাশি রাত্র জেগে আবার দিনে এটা ক্লাস? হয়ে যাবে ভাইয়া, এটা হয়ে যাবে আপনার যখন যেটা আপনার যেই সিচুয়েশন আসবে সেটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। এবং আসলে প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করা লাগবে। আসলে আমরা পারি না, আমরা মনোযোগ ধরে রেখে বা একসাথে একাগ্রচিত্তে একসাথে কাজ করাটা একটু কঠিন হয়ে যায়। তো আসলে যদি আমরা টাইমটাতে যখন যে টাইমটা আপনি কাজ করলেন যে আপনি 2 আওয়ার্স, যেমন এখন আপনাদের আমি ক্লাস নিচ্ছি প্রায় অলমোস্ট আপনাদের 1.5 ঘন্টা বা 1.5 2 ঘন্টা মতো সময় নিয়ে, এই টাইমটাতে কিন্তু আমি অন্য কোনো টাস্ক করছি না, মানে আমাকে একটানা ফুল দিয়ে এখানে কিন্তু টাইমটা দিতে হচ্ছে। বাট আমাদের এই কাজগুলোতে কি হয়, আমরা 10 মিনিট একটু কাজ করি, 5 মিনিট, এর তো এখানে তো তার আপনার বস নাই, দেখতেছে না আপনার কাজ, আজকেরটা কালকে করলে সমস্যা নেই, সকালেরটা বিকালে করলে প্রবলেম নাই। এইটা একটা মারাত্মক একটা ঝামেলাদায়ক জিনিস। তো এটা সিরিয়াসলি যদি নিতে না পারা যায় তখন দেখা যায় যে টাইম ম্যানেজমেন্ট করা একটু কঠিন হয়ে যায়। তা আমারও মাঝে মধ্যে হয়, দেখা যায় যে কাজের প্রতি একটা চলে আসে, মানে ওই ভালো লাগে না, বা একটা চলে আসে যে একটানা কাজ করতে পারি না, মানে প্রোডাক্টিভ হতে চাইলেও অনেক সময় হতে পারি না। আসলে আমাদের কাজের টাইপ বা গতি বা ধরন একই রকম জন্য মনে হয় এই জিনিসটা হয়। এবং অনেকে দেখছি আমি যে ফ্রিল্যান্সাররা অনেকে শেয়ার করে যে ওদেরও অনেকেরই এই প্রবলেমটা হয় প্রায় প্রায়। তো এখানে আবার চেষ্টা করতে হয়, চেষ্টা করা লাগে যে এভাবে আমরা কিভাবে এটাতে ব্যাক আসবো বা আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ডে টাইমটাকে কাজে লাগাবেন। আপনার যে রাত জাগতে হবে এরকম না, আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে মেসেজ দিল রাতের বেলা, বাট কাজ কি আপনার রাতেই করতে হবে? কেন আপনি দিনে করবেন? আপনি দিনে, আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন ফুল টাইম তখন তো আপনার অফিস নাই, সো আপনি অফিসে 9টায় যেতেন, সেই 9টায় শুরু করেন না কেন ঘরে অফিসটা? এর মধ্যে আপনি 1টা পর্যন্ত আর উঠবেন না, 1টা পর্যন্ত একটানা কাজ করেন, ছেলেদের জন্য তো আর ভালো সুবিধা, তাই না? মেয়েদের তো উঠতে হয়, কত দৌড়াদৌড়ি করতে হয়, তাই না?
যতই কাজ থাকুক উঠতে হবেই। তো ছেলেদের জন্য তো প্লাস পয়েন্ট, আপনার পানিটা পর্যন্ত টেবিলে এসে দিয়ে যাবে চাইলে, সমস্যা কি? জি তো ম্যাম, ছেলেদের অনেক সময়, কিন্তু মেয়েদেরও তো সময় থাকে না। না ম্যাডাম, আমরা দেখা যায় অনেকে যারা হয়তো বা জব যারা করে আর জব কি, করে তাদের বিজনেস ক্ষেত্রে করে টাফ। তাদের তাদের সময় নেই, মানে যদি তারা ওগুলো ছেড়ে দেয় আর কি তাহলে সময় আছে। মনে করেন যে একটা ছেলে মানুষ, সে হচ্ছে ফ্রিল্যান্সিং এই করবে, সে কোনো অফিস চাকরি বিজনেস আর কিছু নেই, ফ্রিল্যান্সিং তার মেইন জব, তখন তার অনেক সময়, তখন তার মনে করেন যে সহধর্মিণী পানির গ্লাসটার সামনে তুলে দেবে তাকে। কিন্তু আপনি ফিমেলদের কি হবে, যে আমাদের অনেক দৌড়াইতে হয়, মানে বসলেন 5 মিনিট, আবার মনে করেন যে আপনি আবার 10 মিনিটের জন্য আবার উঠতে হচ্ছে, আপনার বাচ্চা চিল্লাচ্ছে বা এইটার জন্য যেতে হচ্ছে ওইটার জন্য যেতে, মানে উঠা লাগবেই, একটা না হয় না। বাট ছেলেরা চাইলে এটা এই যে প্রোডাক্টিভিটিটা বাড়াতে পারেন যারা হচ্ছে ফুল টাইম কাজ করবে, এবং রাতে কাজ করতে হবে এরকম না, রাত জেগে কাজ করে কেন হেলথ নষ্ট করবো। এবং এটা বলে যে ফ্রিল্যান্সার আসলে ছেড়ে তো দিব তখনই যখন একটা সেক্টর থেকে অন্য একটা সেক্টর এস্টাবলিশড হইব, হ্যাঁ তখনই তো এটা হইতে আসলে পারে। কেউ সাহস পায় না ছাড়তে, যে আসলে এটা তো আমার আমার তো চাকরি থেকে একটা পার্মানেন্ট আমার একটা আসছে, সো আমার তো এটা তো আসলে পার্মানেন্ট না, বা আমার ক্লায়েন্ট যদি না থাকে, আমার যদি চাকরি না থাকে, বা আমার যদি কাজ না থাকে, তাই না, তখন আমি বা একটা এজেন্সিতে আমি ছিলাম, এজেন্সি থেকে আমি আমার একটা নির্দিষ্ট সময়ের জন্য কন্ট্রাক্টে ছিলাম, তো এই চিন্তাটা করে যে দেখা যায় যে তার যে রেগুলার জবটা ছাড়তে পারেন। তো এটা আর কি। তো এটা তো আসলে অনেক একটা চ্যালেঞ্জিং বিষয়। ঠিক আছে, তারপরে আ- পাশাপাশি চেষ্টা করেন দেখেন। আর আর ম্যাম, যদি ধরেন এই সেক্টরে প্রথম হয়তো বা একটু আমার যতটুকু ধারণা হয় যে হয়তো একটু প্রবলেম হবে যে আমাদের রিসোর্স গুলি কালেক্ট করা, যখন আমরা এই মোটামুটি কাজ সম্বন্ধে জানবো বা বায়ারদের কাজ নেয়া দেয়া কিংবা রিসোর্স গুলি আমাদের সবগুলি আমাদের হাতে থাকবে, তখন তো আমার মনে হয় টাইম মেনটেনটা আরো সহজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ অনেক সহজে, অনেক। মনে করেন যে প্রথমে যখন একটা ক্লায়েন্টকে মেসেজ করতাম, কোন একটা বিষয় সে আক্স করলো, এখন তার রিপ্লাইটা কি হবে একটু চিন্তা করতাম, যে কি তাকে বলা লাগবে এটার বিপরীতে, মানে কি বলা লাগবে, এটা একটা চিন্তার বিষয়। হ্যাঁ, বাট এখন তো মনে করেন যে এটা ব্রেনে সেট হয়ে গেছে, যে এখন তারা কি কোশ্চেন করতে হবে, এটা মনে করেন যে সেকেন্ডও এটা মনে করতে হয় না যে এখন তাকে কি জিজ্ঞেস করতে হবে, 1 সেকেন্ডও সময় নিতে হয় না, এটা অটোমেটিকলি আপনি চলে আসবে যে এখন তো তাকে এটা জানতে হবে আমার, বা এটা এইভাবে, বা তাকে এটা বলতে হবে, কিন্তু তার সাথে কি বলতে হবে এটাই তো প্রথমে বুঝি না, যে কি বলবো এই ক্লায়েন্টের সাথে, বা আর কি বলার আছে, বা আর কি তাকে আক্স করার আছে, বা এটা মানে আমি সবকিছু বুঝে নিতে পেরেছি কিনা রিকোয়ারমেন্টস বিফোর স্টার্টিং এনি প্রজেক্ট। তো ওইটা একটা চিন্তা থাকতো, বাট এটা তো দেখবেন যে আননোন একজন পার্সনের সাথে যে কোনো বিষয়ে ফ্রি হতে একটু সময় লাগে, দেখা যাচ্ছে যে সে তো শোনেন মানে শোনেন, মাত্রই কিছু আসলো কিছু কাজ ক্লায়েন্ট করে। আছে এত ফ্রি, এত ভালো, এত মানে কি বলবো, সময় লাগবে না। এমন এমন ক্লায়েন্ট আছে, আর কতগুলো আছে যে রসকসীন, বোঝাই যায় কথায় যে আপনার একদম খুব স্ট্রিক্ট থাকবে, একদম এত কথা বলবে না। আবার কিছু ক্লায়েন্ট আছে আপনার হচ্ছে প্রথম এক দুইবার কথাতেই দেখা যায় ওরা এত সুন্দর সুন্দর ভাবে কল করে থাকে, হ্যাঁ, যে ভালো লাগে। হ্যাঁ, মানে অনেক সুন্দর সুন্দর ভাব, মানে আপনার ওয়ার্ড ইউজ করে কলিং এর জন্য, যে নাম অনেক আছে, নামটা তো ইউজ করেই। এবং আপনারাও যেটা করবেন যে দেখবেন যে অনেকে প্রপোজাল লেখে হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, হ্যাঁ এরকম দেয় হচ্ছে, আপনার ওই যে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন এরকম দেখায় যে প্রপোজাল লিখছে, স্টার্টিং হচ্ছে উইথ হ্যালো স্যার অর হ্যালো ম্যাডাম এরকম দিয়ে, তো আসলে ওদের নামগুলো বোঝা যায় না যে সে ছেলে না মেয়ে, ইউজার নেম ইউজ করে বা একটা বিজনেসের নাম ইউজ করে প্রোফাইলে। সো ওরকম হ্যালো স্যার অথবা ম্যাডাম এই সম্বোধন গুলো আসলে ওরা ইউজ টু না, নাম ধরে ডাকাটা ওরা সব থেকে বেশি পছন্দ করে। এবং যে ক্লায়েন্ট গুলো আপনার সাথে ভালো রিলেশন হবে, দেখবেন যে সে ডিয়ার, ফ্রেন্ড এরকম বিভিন্ন আপনাকে সম্বোধন দিচ্ছে টাকার ক্ষেত্রে। হ্যাঁ, তো তখন বুঝতে পারবেন যে আসলে কোন ক্লায়েন্ট আপনাকে আসলে অনেক কাছের মনে করে নিয়েছে, তাদের এই যে সম্বোধন গুলোতে বোঝা যায়। ঠিক আছে, এবং ইউজুয়ালি হচ্ছে আমরা নামটা ইউজ করি, নামটা, যে তাদের যে নামটা অনেক সময় ওই যে মেসেজের নিচে নামটা লিখে দেয়, এবং আমরা প্রত্যেকটা মেসেজের নিচে নতুন ক্লায়েন্টের ক্ষেত্রে নামটা লিখে দিই, যে যখন মেসেজটা সেন্ড করলাম দেন জাস্ট খালি নামটা ফারজানা এতটুকু লিখে দিই, তখন সে যেন জানে। যেমন দেখবেন যে অনেক রিভিউতে বায়াররা হচ্ছে নাম সম্বোধন করে রিভিউ দিয়েছে, ওই যে নামটা নিচে আপনি লিখে দিলে, কারণ আপনার ইউজার নেম, এখন তো ফাইবারের নাম দেওয়ার অপশন আছে, এটা গত বছর চালু হয়েছে 23-এ, বাট আগে অনলি ইউজার নেমটাই দেখা যেত। সো যার ইউজার নেম হচ্ছে মনে করেন যে লাইক হচ্ছে হাবিবুর, আমার ভাইয়ের নাম প্রথম আছে আমি বলি, মনে করেন হাবিবুর 1 2 3 4 ওনার ইউজার নেম, তখন ক্লায়েন্ট তাকে সম্বোধন করবে হাবিবুর 1 2 3 4 ইজ এ গ্রেট ফ্রিল্যান্সার। হ্যাঁ, তাহলে এটা কেমন না, হাবিবুর 1 2 3 4 এটা কি নাম? তো যখন এরকম ইউজার নেম সিস্টেম ছিল তখন কি আপনার নামটা কি জানানো উচিত না, নিচে জাস্ট হাবিবুর শর্ট করে মেসেজের নিচে নামটা দিয়ে রাখলে তখন ক্লায়েন্টের রিভিউ দিতে বা আপনাকে ডাকতে সুবিধা হয় নামটা
দিয়ে রাখবেন, এবং সেও যখন তার নামটা শেয়ার করবে আপনি হাই বা হ্যালো দিয়ে তার নামটা ইউজ করবেন। তারপর অনেক আছে যে জব প্রপোজাল ডিরেক্ট মেসেজ ইনবক্সে পাঠায় যে আমার জবটা এই পরে নিচে তার নামটা ছোট করে লিখে দেয়। তখন আপনি যখন তাকে রিপ্লাই দিবেন তখন ওইখান থেকে নামটা পিক করবেন, যে হাই যে নামটা দিয়ে রাখবে ওই নামটা ইউজ করবেন। তাহলে কি ওই যে নাম ধরে সম্বোধন করলেন, তাহলে এক্সট্রা অ্যাটেনশন পাবে, আপনার মেসেজটা তার কাছে এক্সট্রা অ্যাটেনশন পাবে, যে আপনি তাকে তার নামটা জানেন, ঠিক আছে, আপনি তার নামটা জানেন, তখন কিন্তু একটা এক্সট্রা অ্যাটেনশন পাবে তার কাছ থেকে, আপনি একটা এক্সট্রা অ্যাটেনশন পাবেন, সে পাবে না তখন আপনি পাবেন আর কি। ওকে, ম্যাম হ্যাঁ আসলে আমাদের এই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আসলে আমাদের যে কমিউনিকেশন মার্কেটিংটা আছে আমাদের নিজেদের মধ্যে এই ক্লাসে, এটা যদি আরো কন্টিনিউ থাকে টুডে টুমোরো অথবা ফিউচারে, তাহলে আশা করি হয়তো আমাদের জন্য আরো ভালো হইব। কি মেসেঞ্জার গ্রুপে? জি জি, হয়তো হ্যাঁ অনেককে দেখা করবেন। গেছে যে ইংলিশে আলাদা আলাদা। কনভারসেশন হয়, ইংলিশে কনভারসেশন করেন আপনারা? জি, হ্যাঁ ওইটা ট্রাই করতে হইব, আমি আসলে এরকম হ্যাঁ ভাবে এটা করিনি অবশ্যই করেন, ভুল হোক কোনো প্রবলেম নাই, ভুল হবে, এটা স্বাভাবিক ভাবে ধরে নেবেন, বাট এমন করেন না। যেমন একটা ব্যাচে হয়েছিল, হ্যাঁ একটা ব্যাচে হয়েছিল, মানে আমার অনেক সিনিয়র, আপনার যেমন জুনিয়র থেকে শুরু করে অনেক সিনিয়র লেভেলেও হচ্ছে আমার ট্রেনিং। তো দেখা গেছে যে এমন সিনিয়র পজিশন, মনে করেন যে আমার বাবার বয়সী বা আমার বাবার থেকেও বেশি বয়সী এমন সিনিয়র পজিশনের মানুষজন কিন্তু ট্রেনিং নিয়েছে। তো দেখা গেছে যে একটা রিসেন্ট ব্যাচে, মানে আপনাদের পাশাপাশি একটা ব্যাচের একটা পার্ট আমাকে নিতে হয়েছিল। তো উনি হচ্ছে থাকেন হচ্ছেন ইউএসএ বা আমেরিকাতে থাকে উনি। সো অবশ্যই ওনার ইংলিশটা স্মার্ট ইংলিশ ছিল, পরবর্তীতে উনি আমাকে কমপ্লেন জানিয়েছে এটা নিয়ে ক্লাসে। সো ওই স্মার্ট ইংলিশটা আবার অনেকে হয়তো বা ওইটাকে ভুল হিসেবে কোনো একটা পয়েন্ট আউট করেছে। সো এটা নিয়ে আবার অনেক কষ্ট পেয়েছে, উনি নিজেও শিক্ষক ছিলেন, উনি নিজেও হচ্ছে একজন শিক্ষক ছিলেন। উনি বলছে যে আমাকে এত বছর পড়াশোনা করিয়ে এখন হচ্ছে আমার 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 ছাত্রের মতন বয়সী মানুষজনই তাকে ভুল ধরছে। তো এই যে ভুল ধরা বা ইয়া করা, ভুল হতেও পারে, বাট তার ওখানে ভুল ছিল না মেবি, মানে সে আমাকে যেভাবে বলছিল বা উনি যেভাবে ভুল ছিল না মেবি। কিন্তু আসলে ভুল হতে পারে, আপনার কনভারসেশন করেন অনেক ভুল হোক, কোনো প্রবলেম না, আপনারা ভুল থেকে শিখবেন। বাট যদি জি রাইটিং ম্যাম, না এটা করেন, যদি যা না করা সেটাই, বলেন, যায় হ্যাঁ যদি তাহলে না ভালো বলেন, হবে। আপনার না বললে আপনার মুখে জড়তা কাটবে না, না লিখলে জড়তা আপনার কাটবে না, রাইটিং এর রাইট। জড়তা কাটবে না, ভুল হোক। আপনি একটু রাইটিং এর আগে আপনি একটু জাস্ট হচ্ছে আপনারা ওই যে প্লে স্টোর থেকে, মোবাইল থেকে মেসেজ করেন যেহেতু, প্লে স্টোর থেকে আপনারা গ্রামারলি এক্সটেনশন, গ্রামারলি অ্যাপটা ইনস্টল করে নেবেন। তারপরে আপনার গুগল ট্রান্সলেটর আছে না আপনার মোবাইলে, অথবা এটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। ট্রান্সলেটরে যে রাইটিং করবেন দেখবেন যে বাংলা থেকে ইংলিশটা কি আসে, বাংলাতে বলবেন ইংলিশটা হবে। দেন ওই ইংলিশটা আবার আপনার যখন গ্রামারলি অ্যাপটা ইনস্টল আছে তখন গ্রামারলিতে আবার গ্রামার কারেকশনও করে দিবে। সবকিছু তো দেয় না, কঠিন গুলো জটিল গুলো দেয় না ফ্রিতে, যতটুকুই দেয়। তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট না? ট্রান্সলেটরটা গ্রামারলিটা আপনি মোবাইলে ইনস্টল করে নেবেন, নিয়ে পরে লেখেন, ভুল হলে আরেকজন পারলে সংশোধন করে দিবেন, কিন্তু কেউ কাউকে অপমানজনিত কোনো কথাবার্তা এগুলো বলবেন না। এবং এগুলো কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেয়, এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে এই ধরনের যেহেতু যে, আমরা সবাই এখানে ম্যাচিউর, হ্যাঁ ম্যাচিউর একজন একটা ইম্যাচিউর আরেকজনের থাকতে যেহেতু পারে। উপহাস না করাই ভালো। হ্যাঁ এটা ভুল হতেই পারে, সবাই তো আসলে এক্সপার্ট না, তাই না? জি ম্যাম। এক্সপার্ট তাহলে আমরা কেন, আমরা শিখছি, আমরা তো সব পারি, তাই না? আমরা এত এক্সপার্ট। হ্যাঁ ম্যাম, এই সিস্টেমটা চালু হলে অনেক আগে থেকে যদি এটা করা হতো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখন করেন, আগে হয়নি, এখন এখন করেন, এখন তো অনেক যাত্রা বাকি আছে। ওর শেষেও আপনারা কানেক্ট থাকবেন সবার সবার সাথে, ওর শুধু শেষেও এই ক্ষেত্রেই না, সকল সকল কাজের ক্ষেত্রে আমরা হ্যাঁ যেহেতু মার্কেট প্লেসে যাব, সকল কাজের ক্ষেত্রে আমরা যদি একজন আরেকজনের হ্যাঁ জন্য সহযোগিতার হাত বাড়াই অবশ্যই ভালো হইবে। হ্যাঁ, এবং সেটা কনভারসেশনটা, সেটা তো অবশ্যই ভালো হবে ভাইয়া, কিন্তু সরি ডিস্টার্ব করলাম আপু, মানে যে আমি বলতেছি যে আমরা যখন ওই যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলিতে এই ফলোয়ার বাড়ানোর জন্য আমরা রিকোয়েস্ট জি জি করছিলাম ভাইয়া, 70 জনের মধ্যে, সেখানে এক একজন আমরা মাত্র 20টা 25টা আমরা মানে ফলো ব্যাক বা লাইক পাইছি। ইভেন এখন আমরা অনেকের একজন এমন আরেকজনের ইগো প্রতি হইছে, কতটুকু এতেই অনেকে বোঝা যায়। ফলো তারপর ট্রাই আনফলো যারা করে করবেন। যেটা দিছে। পেয়েছি সামনে তাকেই ফলো দিয়েছি। এখন আমাকে কে কি দিয়েছে আমি জানি না। সবার তো একই কথা, যখন যারা হ্যাঁ পেয়েছি আপুরা ভাইয়েরা না সবারই না একই ভাইয়া, কথা, হয়তো yes, আপনার yes. রং কনসেপ্ট, হয়তো বা ক্লাসে কিন্তু দেখেন যে মোটামুটি 30 জন 31 জনে কিন্তু অ্যাক্টিভ, আর অনেকে দেখা গেছে ওই ক্লাস পরবর্তীতে করে, এই কারণে মেসেজও ফলো করে না আর লাইক ফলোটাও দেওয়া হয়নি। আমরা মোটামুটি যারা ক্লাস করতেছি মোটামুটি হয়তো বা সবার সাথে আমি দেখলাম যে আমরা কানেক্টেড আছি আর কি। ট্রাই করে যেতে হবে এটাই, তারপর ট্রাই করে যেতে হবে, বাট রেজাল্ট দেখি যাই আসে আসবে, রেজাল্ট তো একটা কিছু হবে, হয় রেসপন্স পাবো না তখন, আপনি তখন আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলি মেম্বার যাদের সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কথা হয়
ওই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আপনারা ইংলিশে কনভারসেশন, ঠিক যেমন আছে? ধরেন আমার ফেসবুকে 1000-এর উপরে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডস, তারপরে আমি মোটামুটি মনে হয় 600-700 বা 800-এর মধ্যে আমি ফরওয়ার্ড করছি আর কি আমার এই পেজটা। তার তুহিন মধ্যে ভাই, মাত্র মাত্র 30 জন না জানি কতজন মাত্র এটার মধ্যে লাইক দিছে। তো এটা হতেই পারে, সবাই তো অ্যাক্টিভ না ভাইয়া, বুঝতে হ্যাঁ হ্যাঁ পারছেন না? সেটাই। হ্যাঁ, আচ্ছা হাবিবুর রহমান ভাই হ্যান্ড রেজ করে আছেন, বলেন ভাই। আপু একটু হেল্প লাগবে, সেটা হলো আপওয়ার্কে হুম হুম। এখন যদি আমি কাজের জন্য একটু মানে কোনো অর্ডার দিতে চাই, সেক্ষেত্রে কভার লেটারটা কিভাবে লিখবো? এটা তো ভাই মার্কেট প্লেসের ক্লাসে আপনাদের ফরম্যাট দিয়ে দেওয়ার কথা আমার জানা মতে। ফরম্যাট, বিভিন্ন ফরম্যাট দিবে, কভার লেটারের ফরম্যাট কেমন হয়, এবং আপনি এবং আমি তারপর একটু টিপস দিই, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটু টিপস দিতে পারি। কিন্তু আপনাদের ফরম্যাট দিবে, প্লাস আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন। বিভিন্ন টিউটোরিয়াল আছে কিভাবে দিচ্ছে, এগুলো দেখে হেল্প নিতে পারবেন। এবং এক এক বিজনেসের জন্য কভার লেটার এক এক রকম হবে। এবং ইউজুয়ালি যেটা হয় মোস্ট অফ দ্য কেসেস, যে কভার লেটার শুরুতেই মানে নিজের ঢাকঢোল পিটাইতে থাকে। কারণ আমরা মার্কেটার, আমাদের ঢাকঢোল পিটাবো, সেটা হচ্ছে আমাদের প্রোফাইলের ডেসক্রিপশনে, প্রোফাইলের বায়োতে, সোশ্যাল মিডিয়ার পোস্টে, যে আছে না যে নিজের ঢাকঢোল নিজে পিটাইতে হয় না, কিন্তু মার্কেটারদের নিজের ঢাকঢোল নিজের পিটাইতে হয়। কারণ আপনি যে মার্কেটার, আপনি যে কাজে ভালো পারেন, ওই ভালো পারেন, আপনার যে এরকম রেজাল্ট আউটপুট আনছেন, আপনি যদি না জানান, তাহলে অন্য ব্র্যান্ড আপনার কাছে কেন আসবে, তাই না? অন্যান্য ব্র্যান্ড কেন আসবে আপনার কাছে মার্কেটিং করাতে? সো এটা ঢাকঢোল পিটাবো। কিন্তু কভার লেটারে যেটা ভুল করে সবাই, আগে শুরুতে নিজের একটু ঢাকঢোল পিটায় নেয়, যে আমি এত বছর আমার এক্সপিরিয়েন্স জবের, আমি এটা পারি, ওই পারি, সেই পারি, মানে একটা কমন একটা ফরম্যাট কপি পেস্ট মেরে দেয়। এগুলো আসলে ক্লায়েন্টরা পছন্দ করে না। কভার লেটারে সে একটা কিছু চেয়েছে আপনার আপওয়ার্কে, তার মেসেজে কিন্তু সে হয় শর্টলি আর ডিটেইলি আপনাকে বলে দেবে যে আমার এই এই লাগবে। হ্যাঁ, আপনাকে ডিটেইলিও বলে দিতে পারে অথবা খুব শর্টলিও বলে দিতে পারে। তখন আপনাকে কি করতে হবে, শুরুতে তাকে একটা ইন্ট্রো মেসেজ দেওয়ার পরে, একটা ওয়েলকাম মেসেজ, একটা লাইনে একটা ওয়েলকাম মেসেজ হওয়ার পরেই হবে হচ্ছে তার কাজ নিয়ে ফোকাস করবেন, সে যেটা চাচ্ছে ওইটা নিয়ে আলোচনা করবেন। এন্ড হচ্ছে লাস্টে আমি যেটা করি, মানে আমার তো মোস্ট অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে বললাম যেটা ফাইবারে, যা আপরকে যে কভার লেটার কোন কে জব পোস্ট করলো, তারপরে কভার লেটার লিখবো, তারপরে ইন্টারভিউ তো ডাকলো না ডাকলো, এখানে আসলে এক্সট্রা টাইম দেওয়ার জন্য আমার ফাইবারে আসলে স্টে করা আর কি। তো ওই ফাইবারে যেটা হয় যে আমি এই সকল কনভারসেশনের শেষে আমি একটা কল টু অ্যাকশন দিই। কল টু অ্যাকশন মানে একটা কোশ্চেন ছুড়ে দিই তার দিকে, যে মে আই হ্যাভ এ লুক ইউর সাইট বা এনি অফ সোশ্যাল মিডিয়া প্লিজ, যে তোমার সাইট ও সোশ্যাল মিডিয়াটাকে আমি দেখতে পারি। বা আরেকটা কোশ্চেন হতে পারে যে লাইক সে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট চাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন চাচ্ছে। সো আমি তাকে জিজ্ঞাসা করলাম হুইচ টাইপস অফ কন্টেন্ট উড ইউ লাইক, যে তুমি কি ইমেজ টাইপ কন্টেন্ট চাও আর তুমি ভিডিও টাইপ কন্টেন্ট চাও। একটা কোশ্চেন তারে দিয়ে দেয় যেন সে আমাকে একটা রিপ্লে দেয়, আমার জন্য যেন তার একটা রিপ্লে থাকে, বা একটা সে যেন আপনাকে যখন একটু কেউ কোশ্চেন করবে, তখন দেখবেন যে আপনাকে রিপ্লাই না দেওয়া পর্যন্ত মনে হবে যে আল্লাহ, ওই লোকটা যে অ্যাক্স করলো তাকে তো বললাম না কিছু। সেটা রিপ্লে ওই কভার লেটারের শুরুতেও একটা এরকম রিপ্লে পাওয়ার জন্য একটা কল টু অ্যাকশন একটা ছুড়ে দিবেন। এবং অবশ্যই সে যেটা চেয়েছে সেই রিলেটেড আপনাকে কভার লেটার দিতে হবে। এমন না যে আপনি আননেসেসারি থিং অনেক দিবেন, এবং খুব শর্ট রাখার ট্রাই করবেন। এত পড়ার সময় আছে, সে একটা বায়ার জব প্রপোজাল করেছে, 100 মানুষ ওখানে অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে আপনি একলাই লিখছেন 500 ওয়ার্ডের একটা প্রপোজাল। সো এত টাইম আছে ক্লায়েন্টের, খুব শর্ট হবে, ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, আর বেশি কোশ্চেন নেওয়া যাবে না, হ্যাঁ ম্যাম, বিদায় একটা নিতে হবে। কোশ্চেন বলতে আপনার হচ্ছে এরকম যে ম্যাম আমি মানে জবের মানে জব করে হয়তো এই জন্য বা যে কোনো কারণে আমি মেল কেউ দিলে মানে আমার তো মেল লিখতে হয় বা মেলের অ্যান্সার দিতে হয়। কেউ হুম। মেল দিলে হয়তো বা সময় নিয়ে বা হয়তো তাড়াতাড়ি বা রিপ্লাই দিতে পারি, বাট মানে আপনি মুখে বলতেছেন কোনো ইংলিশে কোনো কিছু, এটা হয়তো শর্ট টাইমে পারি না। মানে এটা কিভাবে আমি এই মানে স্কিলটা ডেভেলপ করব? লিসেনিং স্কিল, তাই তো? মানে শুনে জি জি ধরতে জি। পারাটা কঠিন হয়ে যায়, তাই জি তো? কঠিন হয়ে যায়। তার জন্য ওই যে ইয়া দেখবেন, শুনতে হবে বেশি। তার জন্য বিনোদনের মাধ্যমে যদি চান, বিভিন্ন হচ্ছে আপনার ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ধরনের ইংলিশ ড্রামা আছে, বিভিন্ন হচ্ছে আপনার শর্ট শর্ট ড্রামা গুলো দেখতে পারেন, ম্যাম ইংলিশ মুভি। সাবটাইটেল গুলো তো তাই তো? না, আপনি শুনবেন, শুনে আচ্ছা। অনেক সময় ধরতে পারবেন না, জন্য ওই যে সাবটাইটেল ওয়ালাগুলো দেখবেন, তাহলে শোনা এবং ওই দেখাটাতে ধরতে পারবেন যে কি বলতেছে। মানে এর জন্য লিসেনিং ইমপ্রুভমেন্টের জন্য লিসেনিং আপনাকে ট্রাই করতে হবে বেশি। এর জন্য ইংলিশে ইমপ্রুভমেন্টের জন্য আপনারা হচ্ছে আপনাদের গ্রুপেও কিন্তু একজন একজনের হেল্প নিতে পারেন। শারমিন আপুর হেল্প নিতে পারেন,
আপু ভালো, এখানে আপু আপনাদের অনেক অ্যাডভাইস দিতে পারবে লিসেনিং এ কিভাবে আপনারা ইমপ্রুভ করবেন, বা অ্যাডভাইস নিবেন, একজন একজনকে অ্যাডভাইস নেবেন। শারমিন আপু বলতে এক আপু আছে, ওই এক শারমিন আপু, মেবি আপুর নামটা জানে, সৈয়দা শারমিন না কি জানি, মেবি এরকম মনে একজনই হয়। শারমিন, একজনই না দুইজন আছে? হ্যাঁ, আপু দুজন আছে, হ্যাঁ, সৈয়দা শারমিন অধরা আমার নাম। হ্যাঁ, এ আপু তো, এ আপু, আপু কিছু মনে করেন না, আপুকে রিপ্লাই দিলে অ্যান্সার পাওয়া যায় না, আপু আচ্ছা, প্রচন্ড ব্যস্ত। আপু অনেক ব্যস্ত থাকে, আপুর আমার মতন মানে বাচ্চা কাচ্চা আছে, তো এই কারণে হয়তো বা রিপ্লাই দিতে আপু পারে আমার না। আসলে মেসেঞ্জার চেক করা হয় না, হ্যাঁ, 4টা বেবি তো, আমি ল্যাপটপে বসে যখন তখন মেসেঞ্জার ওপেন করি, আর মেসেঞ্জার ওপেন করলে দেখা যায় কি যে শুধুমাত্র রিসেন্ট কয়েকটা মেসেজ দেখা হয়, বাকিগুলো দেখা হয় না। হয়ে যায় এরকম, অনেক সময় দেখা যায় যে মানে আমি একটা মেসেজ, আমারও হয় যে মেসেজ আসছে, আমি তখন ইনস্ট্যান্টলি আমি সিন করতে পারিনি, বাট যখন আমি 3-4-5 ঘন্টা পরে গেছি তখন দেখি যে অনেক মেসেজ ওটা নিচে চলে গেছে অনেকদিন পরে, যখন অনেক সময় নিচের মেসেজ স্ক্রলিং করে দেখি যে আল্লাহ এই তো মেসেজ ছিল, আমি তো দেখিনি, এরকম হয়। ম্যাম আমি তো ইয়া করবেন না, মেসেঞ্জারে খুব, গ্রুপে অ্যাড করবেন, আব্দুল্লাহ হ্যাঁ ভাইয়ের গ্রুপে অ্যাড করবেন। রিপ্লাই কিন্তু আমি দিয়েছি, আব্দুল্লাহ ভাই আমাকে ইংরেজির ব্যাপারে বলেছিলেন, আমি আপনাকে কিন্তু বলেছিলাম যে ভাই আপনি ডিরেক্ট, এখন না কি না, আমি কথাগুলো তো আপু, বলছেন এগুলো আপু আমি ইংলিশে তো, লেখেন। আপু আমি তো বলি নাই যে আপনি রিপ্লাই দেন নাই। এখন আপনি মানে ধরেন ওই যে আজকে আমি দিলাম, আপনি আগামীকালকে বিকেলে আপনি রিপ্লাই দিচ্ছেন, বিষয়টা কেমন না? হ্যাঁ, ওইটা একদিন আমার তো পরে আমি সাথে সেটা সাথে বলেছি। সময় হয় না, আমার 4টা বেবি, সবাই ছোট ছোট, আমার তো ফ্যামিলি আ- মেনটেন করতে হয়। আব্দুল্লাহ ভাই, এটা আপনি ঝামেলা। আরেকটা কাজ করতে পারেন, ওই আপনার ইংলিশ কিছু অ্যানিমেশন এবং কার্টুন ফিল্ম আছে, হ্যাঁ, এটাই এ, কার্টুন ফিল্ম, এ, তারপর শর্ট শর্ট ওইগুলি ড্রামা আপনি দেখতে আছে, পারেন, এগুলো ওইখানে দিয়ে দেখলে শুনবেন আপনি আপু। ভাই মানে ঠিক আছে, বাট আরো আমাকে ধরতে যদি কেউ পারবেন। মানে মেল দেয় বা লিখে দেয়, আমি অ্যান্সারটা খুব প্রপারলি দিতে পারি, আলহামদুলিল্লাহ, এটা ভালো। রাইটিং স্কিল ভালো, লিসেনিংটা একটু বাড়ালে, এই যে ক্লায়েন্টের সাথে যদি জুম মিটিং এ যান না, জি জি। জুম মিটিং এ গেলে ওই যে লিসেনিংটা, তখন কাজের কি যে সে বলতেছে এটা আপনাকে ধরতে পারা লাগবে, এবং নিউ অবস্থা একটু প্রবলেম হয়ে যায়, জাস্ট ওকে বললেই হয় যে প্লিজ স্পিক স্লোলি, একটু স্লোলি বলো, এটা যদি just বললে বুঝে, আবার ওরা যে এটা তো আমাদের মেন ল্যাঙ্গুয়েজ না, ফ্রেন্ডলি ক্লায়েন্ট যেগুলো ওরা বোঝে। সো ওই যে মিটিং এ গেলে তখন হচ্ছে, জুম মিটিং এ গেলে আপনাকে ওই যে লিসেনিংটা ভালো হলে তখন দেখা যায় যে তারটা বুঝতে পারলে না আপনি রিপ্লাই দিবেন, তারটা বুঝলামই না আমি শুনে, তো রিপ্লাইটা হবে কি, এরকম হয়ে যায় আর কি বিষয়। এটা হয়ে যাবে ভাইয়া, এটা ইমপ্রুভমেন্ট চলে আসবে, সমস্যা নেই, একটু সময় দিবেন, শুনবেন, তাহলে হবে। ম্যাম আর একটা কোশ্চেন, যদি কিছু মনে না করেন, যেহেতু এটা রুলস এর বাইরে, আপনি বলেছিলেন যে আমি কি পার্সোনালি আপনাকে নক দিতে পারি মেসেঞ্জারে? পার্সোনালি? এই যে রুলস এর বাহিরে, রুলস ব্রেক করতে কি চান? চাই না, তারপর তো অনুমতিটা নিলাম আচ্ছা, আর কি, খুব যদি। খুব বেশি যদি আর্জেন্ট হয়, লাইক এরকম টাইপের, লাইক হচ্ছে মনে করেন যে আপনি হচ্ছে মানে আমি রুলস এর বাহিরে, তারপরেও অনেক স্টুডেন্টদের সাথে আমি কানেক্টেড, কিভাবে, লাইক সে মার্কেট প্লেসে গেছে, একটা মানে এমন একটা সিচুয়েশনে পড়েছে যে এই ডিসিশনটা এখন কি হবে, তার জন্য ইস্যুগঞ্জ সাপোর্টের হয়তো বা ইনস্ট্যান্ট তাদেরকে পাচ্ছে না বা রিপ্লাই পাচ্ছে না, বা পেয়েছে তারপর আমার কাছ থেকে কনফার্ম না হয়ে সেই ডিসিশনটা নিতে চাচ্ছে না, ঠিক আছে, নিতে চাচ্ছে না, মানে আমার উপর এতটা ভরসা করছে যে আমার ম্যাম আপনার ডিসিশনটা আমি জানতে চাচ্ছি, আপনার এটা কি মত, আমাকে ইস্যুগঞ্জ এটা জানিয়েছে, কি করবো। তো এরকম যদি জীবন মরণ সন্ধিক্ষণে পড়ে যান তো অবশ্যই জানাবেন। ম্যাম এটা মানে আপনাকে এখনই নক দিব সেটা না, জাস্ট জেনে রাখলাম আর কি, কারণ সেটাই আমি সেটাই যখন এই যে সাপোর্ট। এই যে মার্কেট প্লেসে এমন এমন কিছু কেসেস পড়লেন, যেটা আমার হয়তো বা একটা পরামর্শ আপনি চাইতেই পারেন যে আপু আপনি কাজ করছেন ফাইবারে যেহেতু লং টাইম, তো মোটামুটি ফাইবারের আমার নিয়ম কানুন জানা বা ওদের মেথড মোটামুটি আমি বুঝি এখন, তো এই কারণে আস্ক করতে পারেন, আমি মানে নতুন বিগিনিং অবস্থায় হয়তো বা প্রয়োজন পড়তে পারে 2-1 বার, বাট আসলে যখন আপনি কয়েকটা কাজ করে ফেলবেন দেখবেন যে আপনি নিজেকেই নিজে হেল্প করছেন, আপনার কারোর হেল্প তেমন মানে কি হবে এটার অ্যান্সার সলিউশন বা মানে কি হতে পারে, এটা দেখা যায় আপনার জন্য কঠিন হবে না, কিন্তু ওই যে যখন একজন এক্সপার্টের কাছ থেকে আমি জানি যে এটার রেজাল্ট এইটাই বা এরকমই হতে পারে, তার এক্সপেরিমেন্ট থেকে সে জানে, তখন আসলে একটা ভরসা পাওয়া যায়। তো এরকম কিছু হলে যদি এরকম কোনো সিচুয়েশন হয়, নক দিতে পারেন, যে কেউই দিবেন, বাট আসলে যেগুলো একটা কমন কোশ্চেন, লাইক ম্যাম আমার এটা অ্যাপ্রুভ, মানে আমার এই কমেন্টে যেমন আপনার সাইমা আপুর যে প্রবলেমটা হয়েছিল যে কমেন্টে অ্যাপ্রুভ হচ্ছে না ম্যাম, যেমন এটা আপনি ক্লাসে দেখাতে পারবেন, মেসেঞ্জার গ্রুপে আক্স করলে যে কেউ সলিউশন দিতে পারবে, বা মেসেঞ্জার গ্রুপে আমাকে আক্স করলে পাবেন, এই ধরনের কোশ্চেনের জন্য না, হ্যাঁ, বাট যেগুলো সেন্সিটিভ বিষয় সেগুলোর জন্য অবশ্যই জানা ট্রাই করবো। জি, জি ধন্যবাদ ম্যাম, এই জন্য মানে আপনার এতটুকু সাপোর্ট আমরা আশা করি, এতটুকু যদি এবং মানে আমার ক্রিটিক্যাল ফ্রেন্ড যে না, সিচুয়েশনের সে দিনে সে আবার তাই। এই সাপোর্ট পাবেন না, লাইক অনেকের যে স্প্যামে মেসেজ থাকে, তো স্প্যামে মেসেজ খুব যে চেক করি তাও না, এই যে ম্যাম আপনাকে মেসেজ দিলাম, আল্লাহ ম্যামকে মেসেজ দিলাম, ম্যাম তো রিপ্লাই দিল না,
হ্যাঁ, বাট আপনার মেসেজ তো আমার স্প্যাম ফোল্ডারে পড়ে আছে, আমি তো জানি না, আপনি তো আমার ফেসবুক ম্যাম ফ্রেন্ড না। এটা আবার একটা সমস্যা যে মানে না না ফেসবুক মানে ফ্রেন্ড ওইটাই না আপনার হইলে পার্সোনালি ফেসবুক ফ্রেন্ড না হইলে এটা আবার ওই স্প্যামে থাকে। যেমন সেলিম ভাই আমাকে নক দিছিল, ফ্রেন্ড অ্যাকসেপ্ট করি না আমি রিকোয়েস্টটা, সরি সেলিম ভাই, কিন্তু এর জন্য আমি বুঝতেও পারি নাই, এটা আবার একটা প্রবলেম হয় চেক না করলে। সেটাই জি রিকোয়েস্ট ম্যাম, আমি আপনাকে একদিন একটা ক্রিটিক্যাল কন্ডিশনে দিয়েছিলাম মেসেজ, আপনি মনে হয় দেখেননি, স্প্যামে ছিল। আপু রিকোয়েস্ট দিবেন, এবং যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন অবশ্যই ব্যাচ নাম্বারটা লিখে দিবেন, কারণ এখানে কয়েক হাজার পেন্ডিং আছে, কারণ এখানে তো ফলো সিস্টেম, তো দেখা যায় যে ফলো দিয়ে রাখলেই তো আসলে কানেক্ট থাকা যাচ্ছে, মানে প্রফেশনাল মুডে হচ্ছে প্রোফাইলটা কনভার্ট করা, তো ফলো দিয়ে থাকলে কানেক্ট থাকা ফেসবুকে যায়। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে আপনি মেসেজ দিয়ে যখন দিবেন, আপনি হচ্ছে আপনার ব্যাচ নাম্বারটা জাস্ট লিখে দিবেন, তাহলে বুঝবো যে আমার কোন একটা ব্যাচের ট্রেনিং, তাহলে জি আমি ম্যাম। অ্যাক্সেপ্ট করে নিতে আমার সহজ হয়। ঠিক আছে, জি ম্যাম। আপু একটা ছোট্ট কথা ছিল। ঠিক আছে, হ্যাঁ বলে ফেলেন ছোট কথা, ইয়া শেষ করবো। যেমন আমরা যখন মার্কেট প্লেসে যাব, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক ওয়েব পেজ থাকবে বা আমাদের সোশ্যাল মিডিয়ার অনেকগুলো পেজ থাকবে। ওই ক্ষেত্রে কি আমাদের এই ইথিক্যাল হ্যাকার বা ওয়েব ডেভেলপারদের কি প্রয়োজন আছে? ওয়েব ডেভেলপার প্রয়োজন হয়েছে, ইথিক্যাল হ্যাকারের তো প্রয়োজন হয় নাই। ইথিক্যাল হ্যাকিং মানে আমার সাইট টেস্টিং বা এরকম কিছু আমার সিকিউরিটি টেস্টিং করাতে হবে ঠিক আছে, কোনো এই ক্লায়েন্টের, ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের থ্রুতে করাবে না সিকিউরিটি টেস্টিং, তার সিকিউরিটি ইস্যু থাকলে সে নিজে ডিরেক্টলি করবে, সেক্ষেত্রে হ্যাকারের সাথে আপনার কানেকশন নাই, বাট ডেভেলপারের সাথে কানেকশন করা লাগতে পারে, কারণ দেখা যায় যে অনেক সময় ক্লায়েন্টরা বলে যে মার্কেটিং যারা করতেছেন, যে আবার আপনার উপর বেশি ভরসা করে, বলতে পারে যে তুমি আমার কি ওয়েবসাইটটা করে দিতে পারবা কিনা বা করে দাও, বা এরকম বলতে পারে। ঠিক আছে, তো ওগুলো আবার ঝামেলাও আছে, না বুঝলে ওয়েব ডেভেলপমেন্ট একবারে যদি আপনি কিছুটা বোঝেন সামলাইতে পারবেন, না বুঝলে আবার দেখা যায় যে তিন পক্ষ, তো মানে ডেভেলপার ডেভেলপ করছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস, আর মাঝখানে আপনি, তো এই তিন সার্কেল ঘুরতে ঘুরতে দেখা যায় আপনার মাথা ঘুরে যাবে। তো এখানে কিছু ধারণা অনেক থাকলে প্রবলেম। ডেভেলপমেন্ট কাজগুলো নিতে পারবেন, কারণ আমি করেছি, কয়েক মাস আগে করেছি develop। এবং ঝামেলা হয়, অনেক ঝামেলা হয়, প্যারা হয় অনেক। ম্যাডাম, আমরা তো ডিজিটাল মার্কেটার, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো, কিন্তু আমাদের এই যে পেজ বা অ্যাকাউন্টে লাইক ফলোয়ার বা কম, পরবর্তীতে কোনো সমস্যা হবে না? কম কম বা ক্লায়েন্ট জানতে চাইলো, জি জি, ক্লায়েন্ট জানতে চাইলো আপনি মার্কেটিং করবেন, আপনারই তো নাই, আমাকে এই পর্যন্ত কোনো ক্লায়েন্ট টাস্ক করে নাই তোমার ফলোয়ার কত, এরকম করেন? তোমার জি ইনস্টাগ্রামটা কই একটু দেখি তো, দেখাও তো, সে বলছে যে তোমার জি তুমি কি এই টাইপের বিজনেসে কাজ করেছো কিনা, করলে বলছে করছি, না করলে বলছে যে না করলেও আমি পারি, আমি স্ট্র্যাটেজি বুঝি, সো আমি তোমার এই হুম, কাজ করতে পারবো। তো তুমি তোমার যদি প্রুফ দেখতে হয় বিফোর অর্ডারিং, তুমি এটা দেখতে পারো, আমার কন্টেন্ট বা আমার প্ল্যানটা জানতে পারো, এটা বলে নি। হুম, ঠিক আছে, বাট নিজের গুলো দেখতে তেমন চাই নাই, কিন্তু মার্কেট প্লেসের বাইরে যদি ক্লায়েন্ট হান্টিং এ ট্রাই করেন, সেক্ষেত্রে জি কিন্তু আপনার অ্যাকাউন্টটা দেখবে যে আপনার ফলোয়ার কেমন, আপনার কন্টেন্ট যে ক্রিয়েট করছে ওগুলো কোয়ালিটি হুম, কেমন, হুম, এগুলো দেখে। হুম, আর এখন প্রোফাইলে আপনারা যখন দিবেন না, প্রোফাইল পাবলিশ করলে পোর্টফোলিও অ্যাড করার অপশন পাবেন, তো ওগুলো দেখলেও হুম, সে কিছুটা আইডিয়া পাবেন যে আসলে আপনার কাজের কোয়ালিটি কেমন, কোন হুম। গ্রেডের কাজ করছে। ম্যাম, আপনার পেজে দেখলাম 10K ফলোয়ার, তা আমরা কিভাবে এই এত ফলোয়ার পাবো? আমার পেজে ফ্যান ফলোয়ার, ও আচ্ছা, 10K ফলোয়ার ও বা আচ্ছা, এরকম দেখছি। জি ওইটা হচ্ছে ওই যে আমি ইসে গেছিলাম তো, জি মানে আমি হয়ে যেতে চেয়েছিলাম তো, তো তখন ওই যে অনেকের নাম ধরে সার্চ টার্চ করে পাইছে আর লাইক দিচ্ছে, বাট দেখেন এনগেজমেন্ট পাবেন না, কারণ আমি পোস্ট করি না, তো তেমন পোস্ট করতে গেলে দেখা যায় যে আহ এই যে ওদের ইয়াটা কেমন, অ্যালগোরিদমটা দেখেন এইভাবেই সেট করা, অ্যালগোরিদমটা হচ্ছে এইভাবেই সেট করা যে কন্টিনিউ যদি এখন আপনি কন্টেন্ট শেয়ার করবেন না, আপনার কিন্তু ওগুলো কিন্তু সব রিয়েল অডিয়েন্স, সব কিন্তু রিয়েল লাইফ। ঠিক আছে, তো জি দেখা গেছে জি অনেকে নাম ধরে সার্চ করেছে, সার্চ করে প্রোফাইল পাই না, পেজ পাইছে, কারণ আমি প্রোফাইলের অপটিমাইজেশনটা আমি করে রাখি নাই, আমি ইচ্ছাকৃত ভাবে, ঠিক আছে, আমি জি ইচ্ছাকৃত ভাবে প্রোফাইলের অপটিমাইজেশন করে রাখিনি, পেজেরটা করা, কারণ কি, কারণ পেজ দ্বারা তো মার্কেটিং হয়, সো সেক্ষেত্রে জি পেজের অপটিমাইজেশন ছিল, প্রোফাইল পাইনি, পেজ পাইছে, পেজে লাইক চলে আসছে, তো ওই যে জি কোনো একটা ভাবে জানছে, এছাড়া তো আমাকে আসলে আমি তেমন প্রমোশন করি না যে আমার পেজে অনেক লাইক ফলোয়ার আসবে, বাট আপনারা প্রমোশন করলে আপনার পেজে আসবে। ঠিক আছে, জি আমি জি। তো এরকম প্রমোশন করি না আমার পেজে, দ্যাটস ওয়াই কিন্তু ওইগুলো আসছে একটা সময়, এবং দেখেন আমি এখন যদি অনেকদিন পরে 6 মাস পরে একটা পোস্ট করবো, আমার এনগেজমেন্ট খুবই কম হবে, 40, 50, 100 হতে পারে, এত জি লাইক দিকে তখন কিন্তু লাভ হবে না, তখন এগুলো ডেড হয়ে যায়, মানে রিচ করে না, রিচ হুম, করবেন আপনি লং টাইম পর পর যদি পোস্ট করেন, রিচ না করলে তো লাইক কমেন্ট আসবে,
অ্যালগোরিদমটা এইভাবে সেট করা। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনাদের আবার দেখা হচ্ছে অনেকদিন, 10 ডেজ, অলমোস্ট 10 ডেজ পর আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালোভাবে ঈদ পালন করেন, ঈদ ভালো কাটুক, সবাই ভালোভাবে সুস্থভাবে যান, যে যার বাড়িতে যাবেন সুস্থভাবে আসেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে গন্তব্যে ফিরতে পারি। And আপনার জন্য দোয়া থাকবে, ঈদের ইনশাল্লাহ শুভেচ্ছা ইনশাল্লাহ ম্যাডাম। শুভেচ্ছা থাকবে। অগ্রিম ঈদ মোবারক আপু, ঈদের শুভেচ্ছা আপনাদের- রইলো। আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি সবাই যেন আবার আমরা এক হতে পারি ইনশাল্লাহ ঈদে করে। ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, হ্যাঁ, বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ। Thank you. আসসালামু আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম। আসসালাম।